মাসুদ রানা সিরিজের গল্প পাতকিনী পর্ব ৭। বেল 206B3 জেট রেঞ্জার হেলিকপ্টারের প্যাসেঞ্জার সিটে বসে আছে মাসুদ রানা ও সুহানা। বিকট আওয়াজ ঠেকাতে কানে ইয়ারফোন। লিজার্ড ওয়ান এয়ার চার্টার কোম্পানির প্রেসিডেন্ট এবং চিফ পাইলট জন এইচ জুয়েল উড়িয়ে নিয়ে চলেছে হেলিকপ্টার। মাইলের পর মাইল সবুজ অরণ্যের মাথা ছুঁয়ে ছুটছে। কানাডিয়ান মানুষ জন রেডিওতে বলল, কয়েক মিনিট পর নতুন সেট কোঅর্ডিনেটসের কাছে পৌঁছে যাব। গুড, বলল রানা। প্রতিটি সাইটে একদিন খরচ হচ্ছে। আজকের কাজ শেষে জঙ্গলেই থাকবো, পরদিন সকালে আরেক সাইটে। আমার জন্য আনন্দের কাজ এটা, বলল জন। উড়ে গিয়ে নামবো, আরাম করে ঘুম দেব, ঘুম থেকে উঠে আবারও উড়ব। দেশের দুর্গম জায়গায় এসব সাইট, বলল সুহানা। বেশিরভাগই উঁচু জমিতে জন্মানো জঙ্গলে। ভাববেন না, হাসল জন। আমাদের কোম্পানি 1960 সাল থেকে কাজ করছে, আর এই সপ্তাহে কেউ হারিয়ে যায়নি। কম কথা নয়। বড় করে তোলা ফটোগ্রাফ তার দিকে বাড়িয়ে দিল রানা। বর্ডারে লেখা কোঅর্ডিনেটস। জিপিএস কোঅর্ডিনেটস দেখে নিল পাইলট, ফিরিয়ে দিল ছবি। 5 মিনিটে ওখানে পৌঁছে যাব। নিচে অসংখ্য গাছের পাতার চাদর, দূরে নীলচে নিচু পর্বতমালা, তার উপর গাঢ় নীল আকাশ। ওই বিশাল বুকে ভাসছে পেঁজা তুলার মতো সব মেঘ। শুরুর দিকে ছিল কিছু সরু রাস্তা, ছিল ছোট কিছু শহরও। তারপর একসময় কোথাও থাকলো না মানুষের বসতির কোনো চিহ্ন। জিপিএস দেখল জন। ওই যে নিচে, দেখালো সুহানা। ঘন জঙ্গল ভেদ করে দাঁত বের করেছে ধূসর পাথরের চাতাল। ওখানে নামবো আমরা। বেল রেঞ্জার ঘুরিয়ে নিল পাইলট। কাত করেছে হেলিকপ্টার। পরিষ্কার দেখা গেল মায়ান সাইট। এক চক্কর কাটলো পিরামিডের উপর। লাইমস্টোন দেখা যাচ্ছে, জানালো। গাছের মাঝ দিয়ে উঠে এসেছে ছাদ। ওখানে নামার জায়গা খুঁজুন, বলল রানা। বৃত্ত তৈরি করে ল্যান্ডিংয়ের উপযুক্ত জায়গা খুঁজতে লাগলো পাইলট। কয়েক মিনিট পর বলল, এদিকে ফাঁকা জায়গা নেই, চারপাশে শুধু ঘন জঙ্গল। আরও দূরে সরে যেতে লাগলো সে। বেশ কিছুক্ষণ পর পেয়ে গেল ফাঁকা জায়গা। ওখানে বোধহয় আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সব গাছ ও ঝোপ। যাক, পাওয়া গেল, বলল পাইলট। চারপাশে আগুন ধরেছিল, বলল সুহানা। পুড়ে ছাই হয়ে গেছে সব। বোধহয় গত বছরের বজ্রপাতে, বলল জন। বৃষ্টির সময় এখানে এমন হয়। ওই সাইডে যেতে হলে বহুদূর হাঁটতে হবে আপনাদেরকে। অন্য উপায় খুঁজছি, বলল সুহানা। নিশ্চয়ই আপনার সঙ্গে রেস্কিউ গিয়ার আছে। বাম পাশের দরজা দেখালো। ওখানে ইলেকট্রিক্যাল উইঞ্চ, কেবল ও হার্নেস সবই আছে, বলল পাইলট জন। কপ্টার চালানোর মাঝে উইঞ্চ অপারেট করতে পারবেন? আরেক সেট কন্ট্রোল ককপিটেই রেখেছি। এখান থেকে আপনাদেরকে নামিয়ে দেয়া বা তুলে নেওয়া সম্ভব। আপনাদের আপত্তি না থাকলে অসুবিধা কই। বলে রাখি, নেমে যাওয়া বা উঠে আসার সময় ভীষণ ভয় লাগবে। তাই, হাসল সুহানা। চেষ্টা করতে দোষ কি? রানার প্রতিক্রিয়া দেখবার জন্য চাইল জন। নিজেরাই রিগে চাপবো, বলল রানা। আপনি শুধু নামিয়ে দেবেন পাথরের ওই চাতালে। ওটাই বোধহয় পিরামিডের মাথা। আজ বাতাস নেই, বলল পাইলট। আপনারা চাইলে নামিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই। আগে নামতে চাও? সোহানাকে বলল রানা। হ্যাঁ, বলল সোহানা। এসো, রিগ গুছিয়ে নেই। সিটবেল্ট খুলে ব্যস্ত হয়ে উঠল ওরা। হার্নেসে সোহানাকে আটকে দিল রানা। ঠিক আছে জন, নামিয়ে দিতে শুরু করুন ওকে। অনেকটা নেমেছে হেলিকপ্টার। ভাসছে পিরামিড থেকে মাত্র 50 ফুট উপরে। নিচে দেখা গেল গাছপালার মাঝ দিয়ে মাথা তুলেছে ধূসর লাইমস্টোনের দালান। রেডি? জানতে চাইল পাইলট জন। সাইড ডোর খুলল রানা। কিনারায় সরে বসল সুহানা। পা ঝুলছে নিচে। একবার হাত নেড়ে নেমে পড়ল নিচে। রোটারের বাতাসের ঝটকায় পাগলের মতো নানা দিকে সরতে চাইল ওর চুল। উপর থেকে দেখছে রানা। নামান, নামাতে থাকুন, এই গতি ধরে রাখুন। ঠিক আছে, স্থির থাকুন, হেলিকপ্টার সরাবেন না। ধূসর চাতালে পা ঠেকল সুহানার। চট করে নেমে পড়ল হার্নেসের রেস্কিউ গিয়ার থেকে। হার্নেস খুলে দিয়ে সরে গেছে। কেবল তুলুন। খালি হার্নেস উঠে আসতেই সিটে বসে স্ট্র্যাপ আটকে নিল রানা। খোলা দরজার সামনে বসে পড়ল মেঝেতে। ঠিক আছে জন, বিকাল 5টার সময় এসে তুলে নেবেন। ঠিক সময় দেখবেন বান্দা হাজির। পিছলে হেলিকপ্টার থেকে নামলো রানা। নিচে দেখলো উঠে আসছে পিরামিডের চূড়া। কিছুক্ষণ পর মন্দিরের মাথা স্পর্শ করলো ওর পা। জায়গাটা প্ল্যাটফর্মের মতো। ঢিল হয়ে গেল কেবল। সিট থেকে নেমে উপরের উদ্দেশ্যে হাত নাড়ল রানা। সোজা উঠল হেলিকপ্টার, গুটিয়ে তুলেছে উইঞ্চ। রওনা হয়ে গেল পশ্চিমের ওই পোড়া জায়গা লক্ষ্য করে। পিরামিডের মাথায় রানা ও সুহানা ঘাঁটতে শুরু করেছে নিজেদের ব্যাকপ্যাক। সুহানা বলল, চারপাশ কেমন থমথমে, তাই না? প্রেমিকাকে চুমু দেয়ার উপযুক্ত জায়গা।
বলেই সোহানা ঠোঁটে চুমু দিল রানা। যাও তো। পিছিয়ে গেল সোহানা। পুরো সাইড ফটোগ্রাফ করতে হবে, সেদিকে খেয়াল আছে। কয়েক ঘন্টা পর সূর্য ডুববে, এর মধ্যে কাজ শেষ করতে না পারলে আবারও আসতে হবে। না হয় আসতাম, মৃদু হাসল রানা। বাড়তি খরচ করতে হবে না, শাসনের সুরে বলল সোহানা। আপত্তি না তুলে ডেলি প্যাক থেকে পিস্তল নিয়ে শার্টের নিচে বেলি ব্যান্ডে গুজল রানা। সোহানাও। দুজনের হাতে উঠে এলো ডিজিটাল ক্যামেরা। দেরি হলো না ব্যস্ত হয়ে উঠতে। কাজে ফাঁকি দিল না ওরা। পিরামিডের ছবি থেকে শুরু করে চারপাশের সব কিছুর ছবি নিল, কখনো ভিডিও। বিশেষ করে শহরের প্লাজার। জায়গাটা খাড়া টিলার মতো কয়েক ধাপে উপরে উঠেছে, শেষে থেমেছে পিরামিডের মাথায়। নানা দেয়াল, মেঝে ও পিরামিডের ছাদের চমৎকার সব ছবি তুলল ওরা। স্টাক্কো দিয়ে প্লাস্টার করা সাদা দুটো ঘর আছে পিরামিডের ওপর। মনেই হলো না তৈরির পর পেরিয়ে গেছে শত শত বছর। ভেঙে পড়েনি কোনো দেয়াল। ভয়ঙ্কর চেহারার সব দেবতার জন্য বাসন ও বাটি এনেছিল মায়ারা, সবই ঠিক আছে। ডিজিটাল ছবি তুলতে তুলতে পিরামিড থেকে নামলো ওরা। বাদ পড়ল না সিঁড়ির ছবিও। পাহাড়ের মতো চারপাশের দালান ধরা পড়ল ক্যামেরার ছবিতে। বারবার রানা ও সোহানা নিজেদের ছবি তুলল, ফলে প্রমাণ হবে এই সাইটে এসেছিল ওরা। মাটিতে নেমে আসবার পর চারপাশের সিকি মাইল এলাকা রেকি করলো দুজন। গুরুত্বপূর্ণ কোনো কিছু দেখলেই ছবি তুলল। বিকেলে আবারও ফিরল পিরামিডের পায়ের কাছে। ওরা আছে দক্ষিণ দিকে। ব্যাগ থেকে পিভিসি পাইপ বের করলো সোহানা। ওটার সঙ্গে রয়েছে 3 ভাষায় লেখা বাংলাদেশের সবুজ ও লালের পতাকা। নিচে লেখা বাংলা, ইংরেজি ও স্প্যানিশে তারিখ ও জিপিএস পজিশন। মানচিত্র অনুযায়ী প্রতিটি মায়ান ধ্বংসাবশেষের ম্যাপ তৈরি করেছে ওরা। পতাকায় রইল ওদের টেলিফোন নম্বর, ইমেল অ্যাড্রেস ও সোসাইটি অফ বাংলাদেশ আর্কিওলজির ঢাকার ঠিকানা। নিচে ছোট করে লেখা ওয়ার্ল্ড আর্কিওলজিক্যাল কংগ্রেস ও সোসাইটি ফর হিস্টোরিক্যাল আর্কিওলজির ঠিকানা। আরও উল্লেখ করা হয়েছে, গুয়াতেমালা সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে এই মায়াদের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছে মাসুদ রানা ও সোহানা চৌধুরী। দক্ষিণের সিঁড়ির সামনে খাটো পাইপ পুঁতে দিল রানা। সবুজের বুকে লাল সূর্যের পতাকার নিচে আরেকটা লাল ছোট পতাকা রাখলো ওরা। পুরনো অভিযাত্রীদের মতো খুশি হয়ে উঠছি, হাসলো সোহানা। অন্যের জমিতে পতাকা পুঁতে বলছি এটা আমার জমি। আমি কি ব্রিটিশ আমেরিকান বা দস্যু ইউরোপিয়ান হয়ে উঠছি? ওদের ভঙ্গি ছিল জোরজার মুল্লুক তার। বড় কথা, আমরা রেজিস্ট্রি করছি সব আর্কিওলজিক্যাল সোসাইটিতে। ওদের কাছে সব প্রমাণ পৌঁছে দেবে সালমা আলী। শুধু সেই নয়, একই কাজ করবেন প্রফেসর আক্তার রশিদ। আর্কিওলজির বিষয়ে আগ্রহী সবাই জানবে আমরা বেশ কিছু মায়া শহর আবিষ্কার করেছি। সঙ্গে থাকছে ম্যাপ, ছবি ও কোঅর্ডিনেটস। নিজের তোলা ছবি সালমার কাছে পাঠিয়ে দিল। রানার ছবিগুলো পাঠালো সোহানা। কাজ শেষে চট করে দেখে নিল হাতঘড়ি। 5টার বেশি বাজে। আগেই আসার কথা না জনের? হ্যাঁ, কল করছি, বলল রানা। স্যাটেলাইট ফোনে যোগাযোগ করতে চাইল। রিং হচ্ছে, কিন্তু মিনিট পেরিয়ে যাবার পরেও কেউ রিসিভ করলো না কল। জবাব দিচ্ছে না। হয়তো উড়ে আসছে, তাই শুনতে পাইনি, বলল সোহানা। আরও 10 মিনিট অপেক্ষা করলো ওরা। শোনা গেল না হেলিকপ্টারের আওয়াজ। কই এলো না তো সে, বলল সোহানা। আবারও ফোন করলো রানা। সাড়া নেই পাইলটের। এবার ফোন করলো লিজার্ড কোম্পানিতে। কেউ কল ধরে বলল, বলুন। মিস্টার সিমসন, আমি মাসুদ রানা, বলল রানা। গুয়াতেমালার পাহাড়ি এলাকায় আমাদের নিয়ে এসেছিল আপনাদের কোম্পানির প্রেসিডেন্ট ও চিফ পাইলট জন এইচ জুয়েল। তার আসার কথা বিকেল 5টায়, কিন্তু সঠিক সময়ে আসেনি। স্যাটেলাইট ফোনে জবাব দিচ্ছে না। আপনি কি রেডিওতে তার সঙ্গে যোগাযোগ করবেন? হয়তো কোনো বিপদে পড়েছে। যোগাযোগ করছি, বলল সিমসন। দয়া করে একটু হোল্ড করুন। 1 মিনিট পেরিয়ে গেল, তারপর আরও কয়েক মিনিট। ওদিকে নিচু স্বরে কথা শুনছে রানা ও সোহানা। সিমসন বোধহয় রেডিওতে কথা বলছে, অথবা অফিসে কারোর সঙ্গে। আরও কয়েক মিনিট পর বলল, রেডিওতে সাড়া দিচ্ছে না। আমরা আরেকটা হেলিকপ্টার পাঠাচ্ছি, আপনাদের সঠিক পজিশন জানাতে পারবেন? একটু অপেক্ষা করুন। সোহানার হাতে ফোন দিয়ে ডে প্যাক ঘাঁটতে শুরু করলো রানা। ওর কথা অনুযায়ী কোঅর্ডিনেটস জানিয়ে দিল সোহানা। ওটা আবারও উচ্চারণ করলো সিমসন। ঠিক আছে পজিশন, জানালো সোহানা। রানার স্যাটেলাইট ফোনের নম্বর দিল। এখান থেকে 5 মাইল পশ্চিমে অপেক্ষা করার কথা তার। ওখানে পুড়ে গেছে সব গাছ, ফাঁকা জায়গা। আপনাদেরকে আকাশ থেকে দেখা যাবে? যাবে। আমরা নেমেছি মায়ান পিরামিডের ওপর। রেস্কিউ কেবলে করে নামিয়ে দিয়ে গেছে জন। ওভাবেই তুলে নেওয়ার কথা। আমি নিজেই আসছি তুলে নেওয়ার জন্য, বলল সিমসন। কিন্তু আপাতত ওই ধরনের ইকুইপমেন্ট নেই আমাদের কোনো হেলিকপ্টারে। এমন কোনো জায়গা আছে যেখানে নামতে পারি? জন যেখানে হেলিকপ্টার রাখবে ঠিক করেছিল, ওখানে যেতে হবে সেক্ষেত্রে। এছাড়া উপায়ও নেই। এদিকে ঘন জঙ্গল, আশেপাশে নামতে পারবে না হেলিকপ্টার। তো রওনা হয়ে যান আপনারা ওদিকে। সতর্ক থাকবেন। ওই এলাকায় ক্রিমিনালের অভাব নেই।
বুনো জায়গা, তাদেরকে ধরতে পারে না আর্মি বা পুলিশ। সঙ্গে করে আরও 2 জন আনছি, আমাদের সঙ্গে অস্ত্র থাকবে। সতর্ক করার জন্য ধন্যবাদ। কাউকে দেখলে আড়ালে থাকবো। ল্যান্ডিং সাইটের দিকে যাচ্ছি। আশা করি একই সময়ে ওখানে পৌঁছবো আমরাও। দেখা হবে। ফোন রেখে ডে প্যাক গুছিয়ে নিল ওরা। দেরি না করে জঙ্গলের মাঝ দিয়ে রওনা হয়ে গেল পশ্চিমে। সুহানা বলল, আশা করি গাছের ডাল লেগে বিধ্বস্ত হয়নি জনের হেলিকপ্টার। হওয়ার কথা নয়, বলল রানা। পিরামিডের উপর থেকে কোনো ধোঁয়া দেখিনি। অবশ্য সবসময় ক্র্যাশ করলে আগুন ধরবে এমনও নয়। কি হয়েছে কে জানে, বিড়বিড় করল সুহানা। হাঁটবার গতি বাড়ল ওদের। ছোট ছোট গাছ ও ঝোপ এড়িয়ে চলেছে। একটু পর পেয়ে গেল সরু এক পথ, চারপাশে ঘন গাছ। শেষ বিকেলের আলো হাজারো পাতার বুকে। ঘন্টায় 3 মাইল বেগে হাঁটছে ওরা। প্রতি 10 মিনিট পর পরীক্ষা করছে জিপিএস পজিশন। একটু পর বিশ্রামের জন্য থামলো ওরা। পাথুরে জায়গা, পাশেই নোংরা ডোবা। পিনপিন করে গান গাইছে অসংখ্য মশা। গন্তব্যের মাঝামাঝি পাড়ি দিয়েছে ওরা। আবারও রওনা হয়ে ঠিক করলো প্রতি 5 মিনিট পর পর থামবে, দেখে নেবে পজিশন। সামনে রানা, পেছনে সোহানা। এখনও সূর্যের হলদে আলো দেখে সঠিক পথে হেঁটে চলেছে। অবশ্য 15 মিনিট পর আরও সতর্ক হয়ে উঠল। কোনো আওয়াজ করছে না বললেই চলে। ওদের মনে হয়নি দেরিতে হাজির হওয়ার লোক পাইলট জন এইচ জুয়েল। হেলিকপ্টারের ফিউয়েল বা প্যাসেঞ্জারদের ওজন বিষয়ে ভালো জ্ঞান ছিল তার। সঙ্গে ছিল স্যাটেলাইট ফোন, হেলিকপ্টারের রেডিও ব্যবহার করতে পারত। অথচ কোথাও যোগাযোগ করেনি। মনে করবার কোনো কারণও নেই ল্যান্ডিং স্পটে নামতে গিয়ে সমস্যায় পড়েছে। খুশি মনে বলেছিল আরাম করে ঘুমাবে, তারপর 5টার সময় হাজির হবে ওদেরকে তুলে নিতে। কু ডাকছে রানা আর সোহানার মন। খুন হয়ে যায়নি তো পাইলট? নীরব যাত্রার এক পর্যায়ে ওরা বুঝলো পৌঁছে গেছে ওই জায়গার খুব কাছে। এখানেই ল্যান্ড করবার কথা হেলিকপ্টার। আকাশে উড়োজাহাজের ইঞ্জিনের আওয়াজ নেই। অর্থাৎ মিস্টার সিম্পসন এখনও দ্বিতীয় হেলিকপ্টার নিয়ে পৌঁছায়নি। পাখির কিচিরমিচির বাদ দিলে থমথম করছে পরিবেশ। কখনো কখনো কানে কানে কথা বলছে রানা ও সোহানা। সামনে বিপদ থাকলে কি করবে ঠিক করে নিয়েছে। একবার থেমে মিটিয়ে নিল তৃষ্ণা, তারপর আবারও হাঁটতে লাগলো চুপচাপ। কিছুক্ষণ পর জঙ্গলের মাঝে পড়ল ওই জায়গা। সমতল জমিতে নেমেছে জনের জেট রেঞ্জার। আশেপাশে কোনো গাছের ডাল নেই যে রোটরে লাগবে। হেলিকপ্টারের গায়ে কোনো বুলেটেরও দাগ নেই। কোথাও নেই জন এইচ জুয়েল। খোলা জায়গায় বেরিয়ে না গিয়ে জঙ্গলের ভেতর দিয়ে নীরবে হাঁটছে রানা ও সোহানা। চোখ রেখেছে চারপাশে। 100 গজ যাওয়ার পর হঠাৎ থেমে গেল। কানে এসেছে আওয়াজ। প্রথমে মনে হলো হেলিকপ্টারের রেডিওতে কথা বলছে কেউ, কিন্তু তা নয়। স্প্যানিশ ভাষা, পুরুষ কণ্ঠ। আওয়াজটা আসছে ওদের পেছনের জঙ্গল থেকে। ঘুরে দাঁড়িয়ে কান পাতল ওরা। বোধহয় হেলিকপ্টার থেকে দূরে এদিকের জঙ্গলের কিনারায় বসেছে একদল লোক, ঝোপঝাড় তছনছ করছে। হাতের ইশারা করলো সোহানা। ডান থেকে ওপাশে যাবে ও, আর বাম থেকে হাজির হবে রানা। ওই দলের দুদিকে গিয়ে থামবে ওরা। দূরে সরে জঙ্গলের ভেতর দিয়ে রওনা হলো 2 জন। খুব সতর্ক, তবে ওদের পায়ের নিচে ডাল ভাঙলেও সেই আওয়াজ চাপা পড়বে লোকগুলোর জোর তর্কের নিচে। আওয়াজ লক্ষ্য করে 90 ডিগ্রি বাঁকা পথে চলেছে রানা। এরই ভেতর বুঝেছে এতক্ষণে চিতা বাঘিনীর মতো সঠিক পজিশনে পৌঁছে গেছে সোহানা। অপেক্ষা করছে পিস্তল হাতে। শার্টের নিচের ব্যান্ড থেকে পিস্তল নিল রানা। ক্রল করছে জঙ্গলে। অনেক কাছে চলে এসেছে লোকগুলোর কথার আওয়াজ। 6 জন হবে। বোধহয় আগুন ঘিরে গোল হয়ে বসেছে। না, আগুন নেই, নইলে পাতা পোড়াবার গন্ধ পেত রানা। লোকগুলো এখানে বসে কি করছে? কয়েক সেকেন্ড পর তাদেরকে দেখল রানা। 5 জন। বয়স 20 থেকে 25। গালে দাড়ি, পরনে জিন্স প্যান্ট, খাকি শার্ট, ছেঁড়া পুরনো মিলিটারি ইউনিফর্ম ও টি শার্ট। এদের বৃত্তের মাঝে জলপাই রঙের প্লাস্টিকের তারপুলিন। ওখানে জন এইচ জুয়েলের জিনিসপত্র, স্যাটেলাইট ফোন, 3 সেট ইয়ারফোন, হেলিকপ্টারের ম্যাপ, ক্যানাডিয়ান ওয়ালেট, চাবি, পকেট নাইফ ও সানগ্লাস। সবার পাশে বেলজিয়ান FN ফ্যাল 7.62 mm মিলিটারি রাইফেল। কয়েক মুহূর্ত পর পাইলটকে দেখল রানা। সে আছে কয়েক ফুট দূরে ঘন ঝোপের পাশে। 2 হাত বেঁধে রাখা হয়েছে পিঠে, 2 গোড়ালি বাঁধা, গলায় ফাঁস। পুরো এক গাছের উপরের ডাল থেকে ঘুরিয়ে আনা হয়েছে দড়ি। চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে, বসতে পারবে না, নইলে শ্বাস আটকে মরবে ফাঁসের কারণে। কালো হয়ে ফুলে উঠেছে বাম চোখ, বাম গালও ফোলা। পোশাকে লেগে আছে ঘাসের টুকরো। মাথার চুল চটচট করছে রক্তে। অবশ্য সরু রেখা শুকিয়ে গেছে কপালে। আরও কাছে সরে গেল রানা। ঘন ঝোপ ও পাইলট জনের আড়াল নিয়ে পৌঁছল পেছনে। ছোরা দিয়ে কেটে দিল কবজির বাঁধন, তারপর গোড়ালির দড়ি।
দ্বিতীয় পিস্তলটা নিয়ে সেফটি ক্যাচ অফ করে ওটা ধরিয়ে দিল জনের ডান হাতে। ক্রল করে সরে যাওয়ার আগে কেটে দিল ফাঁসের উপরের দড়ি। খুব কাছে কেউ না এলে বুঝবে না পাইলটের ফাঁসের উপরের অংশের দড়ি কাটা। ক্রল করে পিছিয়ে গেল রানা, ঢুকে পড়ল ঘন ঝোপের ভেতর। খুঁজে বের করে পৌঁছে গেল পছন্দ মতো স্পটে। এবার ক্রসফায়ারে পড়লে রক্ষা নেই লোকগুলোর। তারপুলিনের পাশে বসে কখনো কখনো পাইলটকে দেখছে তারা। চুপ করে দাঁড়িয়ে আছে বন্দি, হাত পেছনে বাঁধা, গলায় ফাঁস। ওই বদমাশদের বৃত্ত থেকে রানা সরে গেছে বেশ দূরে। সোহানা, পাইলট এবং ও নিজে এখন 3 দিক দিয়ে ঘিরে রেখেছে তাদেরকে। ওরা এক একজন 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এবার একটা গাছের আড়াল থেকে স্প্যানিশে হাঁক ছাড়ল রানা। এই, অস্ত্র ফেলো, সরে এসো, অস্ত্রের দিকে হাত গেলে লাশ ফেলে দেব। হঠাৎ ওই কঠিন কণ্ঠ শুনে চমকে গেল তারা। ঝট করে ঘুরে চাইল আওয়াজ লক্ষ্য করে। একজন হাতে তুলে নিতে চাইল রাইফেল, কিন্তু বুকে গুলি করে তাকে ফেলে দিল রানা। অস্ত্র ফেলো, গর্জে উঠল পাইলট জন এইচ জুয়েল। ঘুরে তারা দেখল ছাড়া পেয়ে গেছে পাইলট, হাতে উদ্যত পিস্তল। অন্যরা রাইফেলের দিকে হাত বাড়ালো না, কিন্তু একজন রাইফেল তুলে নিশানা করতে চাইল পাইলটের বুকে। 1 সেকেন্ড পর বুঝলো লোকটা উধাও হয়েছে গাছের ওপাশে। গুলি করবার আগে নিজেই গুলি খেলো লোকটা কবজির উপর। ধূপ করে মাটিতে পড়ল তার রাইফেল। আরেক দিক থেকে নিখুঁত লক্ষ্যে গুলি করেছে সোহানা। রাইফেলের কাছ থেকে দূরে সরে বসলো অন্যরা, হাত তুলেছে মাথার ওপর। নিজের গাছের আড়াল থেকে বেরোলো রানা, ভালো করেই জানে ওকে কভার দিচ্ছে সোহানা ও জন। ডান হাতে অস্ত্র তাক করলো রানা, একে একে সংগ্রহ করলো রাইফেলগুলো, একটু দূরে তৈরি করলো স্তূপ। চারপাশ নিরাপদ বুঝে নিয়ে গাছের আড়াল থেকে বেরোলো পাইলট, হাতে রানার দ্বিতীয় পিস্তল। ব্যথা খুব বেশি? জানতে চাইল রানা। খুব কমও নয়। কারা এরা? কাদের হয়ে যেন কাজ করে, কিন্তু নাম বলেনি কোনো। হেলিকপ্টার দেখে হাজির হয়েছিল। ওদের মনে হয়েছে জিনিসটা দামি, কাজে ওদের একটা ওই জিনিস চাই। হেলিকপ্টার ঠিক আছে? আছে। ভেবেছিলাম ছায়ায় শুয়ে ঘুম দেব। ঘুম যখন ভাঙল মারামারির সুযোগ ছিল না। দূর থেকে এলো হেলিকপ্টারের আওয়াজ, ক্রমেই বাড়ছে। মাত্র 1 মিনিটে চারপাশের গাছের পাতা ওলট পালট করে হাজির হলো ওটা, ভাসছে বৃত্তাকার জায়গার আকাশে। দরজায় দাঁড়িয়ে আছে এক লোক, হাতে M16 রাইফেল। জন, নিজেকে দেখান, বলল রানা। হেলিকপ্টারের পাশে চলে গেল পাইলট, মাথার উপর নাড়ছে 2 হাত। বন্দীদের উপর অস্ত্র তাক করে রাখলো রানা ও সোহানা। জনের রেডিও চালু হলো। সিম্পসনের কণ্ঠ শোনা গেল। দেখতে পেয়েছি জন, তুমি ঠিক আছো তো? মাইক্রোফোনে জবাব দিল পাইলট। ঠিক আছি। আমার সঙ্গেই আছেন মাসুদ রানা আর সোহানা চৌধুরী। আমাদের সঙ্গে 5 জন বন্দী, তাদের 2 জন আহত। অপেক্ষা করো, আমরা নেমে আসছি। পরের মিনিটে ল্যান্ড করলো হেলিকপ্টার। M16 রাইফেল হাতে কেবিন থেকে নেমে এলো 3 জন লোক। মাঝের বয়স্ক লোকটা বেশ মোটা, ধীরে সুস্থে হেঁটে এলো সে। জন এইচ জুয়েলের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে রানা ও সোহানা। মাত্র কয়েক মিনিটে হেলিকপ্টারে 5 বন্দীকে তুলে ফেলল সিমসন ও তার লোক। জন, এবার বোধহয় কয়েকদিন ছুটি নিতে চান, পাইলটকে বলল সোহানা। মাথা নাড়ল কানাডিয়ান। চোখে সানগ্লাস পরে নিয়ে পাইলটের সিটে উঠে পড়বার আগে বলল, বিশ্রাম নিয়ে কি হবে? যে যার কাজ না করলে চলে? উঠে পড়ুন, কালকে নতুন সাইটে নামিয়ে দেব। আল্টা ভেরাপাস 3 সপ্তাহ পর। গহীন অরণ্যের মাঝে আগুনে গাছ পুড়িয়ে ফাঁকা করে দেওয়া জায়গায় নেমেছে 2টো হেলিকপ্টার। এইমাত্র সামনের যান্ত্রিক ফোরিং থেকে নেমেছে এলেনা হিউবার্ট। দেখে নিল চারপাশ। একটু দূরে ঝোপঝাড়। কে বলবে আজ থেকে 1000 বছর আগে ওখানে ছিল মায়াদের সরু সব পথ। অবশ্য এ বিষয়ে ওর সঙ্গে তর্ক করবে না অতিথিরা। ম্যাচেটি হাতে ঝোপঝাড় কেটে সামনে বাড়ল এলেনা। একবার পেছন ফিরে দেখে নিল। ওর পিছু নিয়েছে 15 জন সাংবাদিক। প্রত্যেকের হাতে জটিল সব ক্যামেরা, ইকুইপমেন্ট, রেকর্ডার ও স্যাটেলাইট ফোন। বোঝা কঠিন কেন বাদরের মতো কিচমিচ করছে সবাই। যেন কারো খেয়াল নেই দুর্গম এলাকায় তাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণে ডেকে আনা হয়েছে। আগেই পরিষ্কার করা পথে পৌঁছে থামল এলেনা। গলা উঁচিয়ে বলল, মনোযোগ দিন, খেয়াল করুন। এটা মায়াদের বহু পুরনো গলি, এটা বাধাই করা। পেভমেন্টের ছবি তোলবার সুযোগ করে দেওয়ার জন্য সরে এলো এলেনা। মাত্র কয়েকজন ছবি নিল। সামনে গেছে সাদাটে কোবল পাথরের পথ। বেশিরভাগ সাংবাদিক ছবি নিল এলেনার। সে জঙ্গলের মাঝে ম্যাচেটি হাতে এগিয়ে চলেছে বীর দর্পে। ওর ছবি তুলছে বলে খুশিই হয়েছে এলেনা। আরেকবার পেছনে দেখে নিল। ওর আর্মড লোকগুলো পাহারা দিচ্ছে সবাইকে, হাতে বেলজিয়ান রাইফেল। এদেরকে কাজে নেওয়ায় বহু টাকা খরচ হয়ে গেছে ওর। আর্ট ডকসন 5 লোককে পাঠিয়েছিল হেলিপ্যাড পরিষ্কার করতে, কিন্তু উধাও হয়েছে তারা। ঠেকে শিখেছে এলেনা।
যথেষ্ট লোক এনেছে, চাইলেও কেউ এসে ঝামেলা করতে পারবে না। আগেই ওকে জানিয়ে দেওয়া হয়েছে মায়াদের ওই ধ্বংসস্তূপ মাত্র কয়েক মাইল দূরেই। নতুন উদ্যমে লতাপাতা ছাড়তে ছাড়তে চলেছে এখন। 1 ঘন্টা পর পৌঁছে গেল মস্ত প্লাজার একপাশে। ওই দেখুন, আমার আবিষ্কার করা সেই হারিয়ে যাওয়া শহর। গলা উঁচু করলো এলেনা, খুশি চেপে প্লাজার মাঝে চলে এলো। দুপাশে মস্ত সব পিরামিড, সবচেয়ে দূরেরটা সবচেয়ে বড়। ওই দালান সম্পর্কে কিছুই জানে না সাংবাদিকরা, কিন্তু এলেনা আগেই দেখে নিয়েছে মন্দিরের উপরে আছে সাদা রং করা ঘর, ওখানে রয়েছে অনেক দেবতার চিত্র। এছাড়া ঘরে আঁকা রয়েছে শহরের নানা দৃশ্য। একসময় এ শহর ছিল ব্যস্ত জনপদ। নরম্যানরা ইংল্যান্ডে হামলা করবার অনেক আগেই পরিত্যক্ত হয়েছে এ শহর। লুকানো জায়গায় রয়ে গেছে দুর্মূল্য সব আর্টিফ্যাক্ট। এত বড় শহরে নিশ্চয়ই থাকবে রাজকীয় সব সমাধি, দেখবার মতো হবে ওগুলো। ইতিমধ্যেই জেনে নিয়েছে এলেনা এখানে আছে এক্সকেভেশনের দারুণ সুযোগ। এবার ওকে প্রত্নতাত্ত্বিক খোঁড়াখুড়ি করতে দেখবে সাংবাদিকরা। কিছু ছবি এবং ফুটেজ দেখানো হবে ইউরোপ ও আমেরিকার টিভি চ্যানেলে, নাম ফেটে পড়বে ওর। নানা কারণে ধরে নেওয়া হয়েছে মস্ত বড়লোকের বকে যাওয়া মেয়ে সে, কিন্তু এবার সবাই জানবে এই মেয়ে নতুন সব মায়ান প্রত্নতাত্ত্বিক আবিষ্কার করছে। সবাই মানতে বাধ্য হবে আসলে সেই দুনিয়া সেরা আর্কিওলজিস্ট। কেউ জানবে না এসব আবিষ্কার এসেছে ওই মায়ান কোডেক্সের কল্যাণে। আর কে জানে, কয়েক বছর পর হয়তো মায়ান কোডেক্সও আবিষ্কার করবে সে। নিখুঁত টেইলর্ড এক্সপ্লোরার আউটফিট পরেছে এলেনা। এপিউলেট সহ ট্যান শার্ট, কনুইয়ের কাছে গুজিয়ে রেখেছে হাতা। একই কাপড়ের প্যান্ট, চকচক করছে বুট, গটগট করে হাঁটছে অ্যাকশন সিনেমার নায়িকাদের মতো। সবার আগে চলেছে প্রকাণ্ড পিরামিডের দিকে। ভঙ্গি এমন বিজয় করে নিয়েছে চারপাশের সব। কিন্তু ঠিক তখনই পেছনে হইচই করে উঠল কারা যেন, কি যেন বলছে। থমকে দাঁড়িয়ে কাঁধের ওপর দিয়ে চাইল এলেনা। মস্ত প্লাজার 30 গজ পেরিয়ে হঠাৎ করেই দাঁড়িয়ে পড়েছে সাংবাদিকরা। সবচেয়ে বড় পিরামিড এবং অন্যান্য দালান দেখে বোধহয় বিস্মিত। ঝোপঝাড় ও গাছে ঢাকা পড়েছে বেশিরভাগ দালান। অবশ্য বোঝা যায় ওসবের নিচে রয়েছে হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার চিহ্ন। কিন্তু কোথায় যেন গোলমাল বেঁধে গেছে। সাংবাদিকরা পিছু নিয়ে আসছে না কেন? কে কার আগে হ্যান্ডশেক করে কংগ্রেচুলেশনস বলবে, সেজন্য সবারই তো ছুটে আসা উচিত। এই শহর সম্পর্কে একগাদা জিজ্ঞাসা কোথায়? জটলা পাকিয়ে দাঁড়িয়ে রয়েছে তারা। ফোন করছে যার যার সম্পাদকের কাছে বা ওদিকের কথা শুনছে। কেউ কেউ আলাপ করছে মুখোমুখি হয়ে, যার যার দেশের ভাষায় ঝড়ের গতিতে কথা বলছে, মনে হচ্ছে অদ্ভুত কোনো খবর পেয়েছে। বসে নেই তাদের ফটোগ্রাফাররা, কিন্তু তারাও মস্ত সব পিরামিড বা দালানের ছবি তুলছে না, ভিডিও করছে বিস্মিত সাংবাদিকদের। বেশ কিছু সাংবাদিক গলা চড়িয়ে আপত্তির সুরে কথা বলছে। তাদেরই একজনের প্রতি খেয়াল দিল এলেনা। ওই লোকের নাম জিম কারমাইকেল, কাজ করে লন্ডনের দ্য টাইমস দৈনিক পত্রিকায়। ইটনে ওর বড় ভাই টনির সঙ্গে পড়তো ওই লোক। টনি তাকে ডাউনিং স্ট্রিটের 10 নম্বর বাড়িতে ঢুকবার সুযোগ করে দেবে, তাই এলেনার সঙ্গে এসেছে সে। এলেনার বড় আশা জিম কারমাইকেল ইংল্যান্ডে ওর জন্য সম্মানের স্থান তৈরি করে দেবে। সেই এখন সবচেয়ে কাছে দাঁড়িয়ে আছে। ইংরেজ ভাষাভাষী বলেই তার ঠোঁটের নড়াচড়া আঁচ করতে পারল এলেনা। ওর মনে হলো লোকটা বলছে, এ তো উন্মাদের কাণ্ড, এ কি করে হয় নাকি, পাগল নাকি, মেয়েটার মাথা নষ্ট হয়ে যায়নি তো? বড় করে দীর্ঘশ্বাস ফেলল এলেনা। দুর্ভাগ্য আর কাকে বলে? কোথাকার কোন আমেরিকান নায়িকা এমনই অদ্ভুত কাজ করেছে যে ওর কথা ভুলেই গেছে সাংবাদিকগুলো। ঘুরে দাঁড়িয়ে তাদের দিকে রওনা হয়ে গেল এলেনা। প্যারিস সান পত্রিকার সাশা এবেলহার্ড এসেছে, কারণ ইউরোপে একের পর এক পার্টিতে গরম খবর তৈরি করে এলেনা। ওর দিকে ব্যস্ত পায়ে হেঁটে এলো মেয়েটি, হাতে ছোট ভিডিও ক্যামেরা। এলেনা, এলেনা, 1 মিনিট। মৃদু হাসলো এলেনা। ভালো হয়ে গেল মনটা। ভাবতে দারুণ লাগলো সত্যিকারের সেলিব্রিটি হয়ে উঠছে। এমনিতেই বড়লোক তরুণী হিসেবে সবাই চেনে ওকে। এমন এক মেয়ে, মধ্য আমেরিকায় বিপুল সম্পত্তি আছে যার, দক্ষিণ ফ্রান্সে বা মেডিটেরিয়ানের দ্বীপগুলোতে 2 হাতে টাকা ওড়ায়। কিন্তু এবার ওকে শুধু আকর্ষণীয় তরুণী ভাববে না কেউ, অন্তর থেকে বলবে আসলে অপরূপা সুন্দরী এক জ্ঞানী মহিলা। আবারও স্মিত হেসে ফেলল এলেনা। মিষ্টি করে বলল, হ্যাঁ বলো সাশা। ওরা সবাই বলছে তুমি জঘন্য এক প্রতারক। আগে এই সাইট আর্কিওলজিক্যাল অর্গানাইজেশনগুলোয় রেজিস্ট্রি করা হয়েছে। তুমি এটা আবিষ্কার করোনি, ওটা করেছে অন্য কেউ। রাগে লালচে হয়ে গেল এলেনার মুখ। খেয়াল করলো কথাগুলো বলবার সময় এবং এখনও লালবাতি চলছে ভিডিও ক্যামেরায়। নিজেকে সামলে নিয়ে বিস্মিত হাসলো এলেনা। অবাক কাণ্ড তো, কেন এমন কাজ করব আমি? এটা দেখো, বলল জার্মান কলামিস্ট বার্নার্ড ব্যাচমেয়ার। হাতে আইপ্যাড, স্ক্রিনে দেখা গেল মস্ত প্লাজার প্রকাণ্ড পিরামিড। এ ছবি দিয়েছে সোসাইটি ফর আমেরিকান আর্কিওলজি। পুরো সাইট ফটোগ্রাফ শেষে চার্টার করা হয়েছে।
ন্যাশনাল জিওগ্রাফিকের আমেরিকান লোক গ্রেগ ম্যাককেবে বলল, এ কাণ্ড ঘটালে কিভাবে? তুমি কি এই ফিল্ডের নাম করার সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রাখো না? নিশ্চয়ই রাখি। গত বেশ কিছুদিন বড় ব্যস্ত ছিল, কোনো সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখতে পারেনি এলেনা। মনে হচ্ছে এসব সংগঠনের সঙ্গে তুমি নেই। এই সাইটের কথা তুলে দেওয়া হয়েছে প্রতিটি লিস্টে। আপনারা এসব কি বলছেন? বলল আহত এলেনা। নিশ্চয়ই কৌতুক করছেন। এই সাইট ঘুরে দেখার জন্য অল্প কয়েকজন সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছি, যাতে তারা অদ্ভুত অভিজ্ঞতা পেতে পারে। আর আপনারা বলতে চাইছেন আমি প্রতারক? দুহাত তুলে চারপাশের দালান দেখালো সে। আপনাদের কি ধারণা বোকা বানানোর জন্য এসব দালান আমিই তৈরি করেছি? এসব দালান মাস্টারপিস। শেষবার যারা পা ফেলেছে এখানে তারা মারা গেছে 1000 বছর আগে। মাত্র 3 সপ্তাহ আগে এখান থেকে ঘুরে গেছে কেউ, বলল জিম কারমাইকেল। এটার কথা তুলে নেওয়া হয়েছে আবিষ্কারের ব্রিটিশ ক্যাটালগে। স্যাটেলাইট ফোন বাগিয়ে ইমেজ দেখালো সে। বিস্তারিত বর্ণনা দিয়েছে তারা। ম্যাপের কোঅর্ডিনেটস ঠিক। সবুজ লাল পতাকা পুঁতে দিয়েছে সিঁড়ির সামনে। 3 সপ্তাহ আগে কারা এসেছিল? জানতে চাইল অপমানিত এলেনা। তাদের নাম মাসুদ রানা আর সুহানা চৌধুরী। ওরা? খেপে গেল এলেনা। ওরা ক্রিমিনাল। ওদের কোনো একাডেমিক কোয়ালিফিকেশন নেই। ওই দুটো সত্যিকারের ট্রেজার হান্টার। ওরা আমাকে ফাঁকি দিয়েছে। এই সাইটের কথা লিস্টে তুলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই দুজন কাজ করেছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার আর্কিওলজিক্যাল প্রজেক্টের হয়ে, বলল নিউ ইয়র্ক টাইমসের করেসপন্ডেন্ট জেডি কার্লটন। মেয়ে, তুমি বললে তো চলবে না। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার নাম আছে একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য। উপযুক্ত মানুষ ছাড়া কাউকে কাজে নেয় না ওরা। ওই দুজন সম্পর্কে আর একটা কথাও বলার নেই আমার, বলল এলেনা। 1 ঘন্টা পর এখান থেকে রওনা হব আমরা। দয়া করে যে যার মতো গিয়ে হেলিকপ্টারে উঠবেন। রাত নেমে গেলে হেলিকপ্টার আকাশে তুলবে না পাইলট। ঘুরে রওনা হয়ে গেল এলেনা। ফিরছে জঙ্গুলে পথে হেলিপ্যাডের দিকে। চকচকে সোনালি চুল নিয়ে মাথা উঁচু করে নীরবে হাঁটছে, যদিও বুকের পাঁজর টনটন করছে ভয়ানক কষ্টে। বাছাই করা সব সেরা সাংবাদিক পিছু নিল ওর। ছুটতে ছুটতে এলেনার সামনে চলে গেল ফটোগ্রাফাররা। ক্লিক ক্লিক আওয়াজে পটাপট ছবি তুলছে। অশ্রু বা ক্রোধ যদি থাকে মেয়েটার চোখে, দারুণ বিক্রি হবে পত্রিকা। পরদিন বিকেলে বেডরুমে বসে আছে এলেনা হিউবার্ট। চেয়ে আছে কোলে রাখা ল্যাপটপ কম্পিউটারের স্ক্রিনে। ওর উপর ভিডিও প্রচারিত হচ্ছে ইউটিউবে। দারুণ সুন্দরী ও গর্বিতা দেখাচ্ছে ওকে। ম্যাচেটি হাতে গাছপালা ও ঝোপঝাড় কেটে চলেছে জঙ্গলের মাঝ দিয়ে। তারপর পা রাখলো প্রাচীন শহরের প্রকাণ্ড প্লাজায়। তারপরই পাল্টে গেল দৃশ্য। শুরু হলো এলেনাকে ঘিরে সাংবাদিকদের কঠোর অভিযোগ। কয়েক ভাষায় বলছে এলেনা আসলে দুনিয়া সেরা প্রতারক। সব ভাষা বুঝতে হবে না দর্শক শ্রোতাদের, শুধু ইংরেজি বা ফ্রেঞ্চ ভাষায় বলছে কয়েকজন, তুমি ভয়ঙ্কর মিথ্যাবাদিনী এলেনা হিউবার্ট। আগেই এই সাইট আবিষ্কার করেছে অন্য কেউ। এ শহর আগেই সব আর্কিওলজিক্যাল লিস্টে তুলে দেওয়া হয়েছে। আগেই রেজিস্ট্রি করা হয়েছে এই শহর। কাদের বোকা বানাতে চাইছো এলেনা হিউবার্ট? কথাগুলো বারবার বাজছে কানে। সাংবাদিকদের কাছ থেকে পালাতে গিয়ে জঙ্গলে পথে হনহন করে হাঁটছে এলেনা। পিছু নিয়েছে হৃদয়হীন মানুষগুলো। নিষ্ঠুর টিটকারি দেয়া হচ্ছে, ছবি তোলা হচ্ছে, গা জ্বালিয়ে দেয়া হাসি হাসছে কেউ কেউ। কম্পিউটারের দিকে চেয়ে অপমানিত লাঞ্ছিত নিজের ছবি দেখে কাঁদতে ইচ্ছে হলো এলেনার। ফুরিয়ে গেল ভিডিও। সেখানে দেখা দিল লেখা, সুন্দরী ব্রিটিশ যুবতী ধরা পড়েছে গুরুতর প্রত্নতাত্ত্বিক প্রতারণা করতে গিয়ে। এখন পর্যন্ত দর্শক দেখেছেন 7,29,981 জন। হতবাক হয়ে স্ক্রিনের দিকে চেয়ে রইল এলেনা। বদলে গেল দর্শক সংখ্যা। এখন দেখাচ্ছে 8,11,918 জন। স্ক্রিনের কোনার এক্স বাটন টিপে দৃশ্যটা মনিটর থেকে দূর করে দিল এলেনা। উঠে দাঁড়িয়ে সরে এলো ল্যাপটপ কম্পিউটার থেকে। টেবিলের পাশে থেমে তুলে নিল ফোনের রিসিভার। ডায়াল করলো নির্দিষ্ট নম্বরে। ভীষণ নার্ভাস। আগেও 2-1 বার ফোন করেছে ওই নম্বরে। হ্যালো। ওদিক থেকে ধরল তরুণী এক মেয়ে। ওই মেয়ে অন্য মেয়েদের একজন, ভাবলো এলেনা। মাঝে মাঝে পার্টি বা সামাজিক অনুষ্ঠানে এদেরকে নিয়ে হাজির হয় অ্যালবার্ট অ্যাম্ব্রোসিও। তারপর আর কখনো তাদেরকে দেখা যায় না তার পাশে। হ্যালো। মিষ্টি করে হাসলো এলেনা। স্প্যানিশে বলছে, আমি এলেনা হিউবার্ট। সেনর অ্যালবার্ট অ্যাম্ব্রোসিও কি আছেন? দেখছি। পাত্তা না দেয়া সুরে বলল মেয়েটি। কোনো টেবিলে খটাস করে নামিয়ে রাখা হলো রিসিভার। এলেনার ধারণা ওই মেয়ে মেক্সিকো বা দক্ষিণের দেশগুলোর কোনো বিউটি কন্টেস্টে বিজয়িনী অথবা সিনেমার নায়িকা। ওর ভাবতে অবাক লাগে এদের মতো মেয়েরা টাকা ও সুনামের লোভে এসে ভিড় করে গুয়াতেমালা সিটিতে, তারপর একদিন হারিয়ে যায় নোংরা কোনো গলির বেশ্যাবাড়িতে। তবুও আসতে থাকে এদের মতো নতুন মেয়েরা। সেনরিটা এলেনা, ঘর ঘরে স্বরে বলল অ্যালবার্ট অ্যাম্ব্রোসিও।
এলেনার মনে হলো ওই কণ্ঠ যথেষ্ট বন্ধুত্বপূর্ণ। গুড আফটারনুন অ্যালবার্ট, ভাবছিলাম আগামীকাল একটু আলাপ করা যাবে কিনা। আসতে চান আমার বাড়িতে? ভালো হয় আপনি আমার বাড়িতে এলে, খুবই খুশি হব। আপাতত বাইরে যেতে চাই না, বাজে পাবলিসিটির মুখে পড়ে গেছি। বাইরে গেলে হামলে পড়বে সাংবাদিকরা, বাধ্য হয়ে ঘরে বসে থাকতে হচ্ছে। ঠিক আছে, বুঝেছি। আপনার দাওয়াত থাকলো দুপুর 12টায়। পরদিন 11:30টায় সব তৈরি রাখলো এলেনা হিউবার্ট। বাগানে যে টেবিল, ওটা দুর্লভ অ্যান্টিক, ব্যবহার করা হয়েছিল লর্ড ক্লাইভকে নিমন্ত্রণের সময়। টেবিলে ধবধবে সাদা চাদর, তার উপর ঝকঝক করছে ক্রিস্টালের গ্লাস, ওয়েজউড অফ হোয়াইট বাসন, বুকে ল্যাভেন্ডার পাতার ছবি, কিনারা সোনা দিয়ে বাঁধানো, ঝিকমিক করছে রূপার সব চামচ। সবই 18 শতাব্দীতে মুম্বাইয়ের এক ওয়ারহাউসে পেয়েছিল ওর পরিবার। কিশোরী বয়সে এসবের প্রতি ভীষণ ঝোঁক এসেছিল এলেনার। ভারতে আসা জাহাজের পুরনো চায়না পটারি সংগ্রহ করত ওর এক পূর্বপুরুষ, তার কাছ থেকেই পেয়েছে সবটা। ওই লোক বাড়িতে সংগ্রহ করত পুরনো চিত্রকর্ম, বই ইত্যাদি। আর অর্থনৈতিক বিপর্যয়ের সময় বহু কিছুই কম দামে কিনে নিয়েছিল ওর পরিবার। সব পড়েছিল ওদের কোম্পানির ওয়ারহাউসে। পরে সবই কাজে এসেছে মস্ত সব বাড়ি পাল্টে হোটেল শুরু করবার পর। টেবিল থেকে 50 ফুট দূরে সুগন্ধি ফুলের কারুকার্যময় বেড, গোপন আলাপের জন্য উপযুক্ত জায়গা, মিগুয়েরোদের স্প্যানিশ ধাঁচের বাড়ির প্রকাণ্ড বাগান, চারপাশে গাছের ছায়া, কোনো দিক দিয়েই চোখ রাখতে পারবে না কেউ। এখানে কাজ করবে না রিমোট সেন্সিং ডিভাইস বা টেলিফোটো লেন্স। শীতল চোখে চারপাশ দেখে নিল এলেনা। সঠিক জায়গায় আছে টেবিল, ঠিক জায়গায় রাখা হবে খাবার, কোথাও কোনো খুঁত নেই। অ্যালবার্ট অ্যাম্ব্রোসিওর মতো লোক খুঁতখুঁতে চোখে এসব দেখে বুঝে নিতে চায় তাকে যথেষ্ট সম্মান দেওয়া হচ্ছে কিনা। ঠিক 12টা বাজতেই খুলে গেল বাগানের দিকের ফ্রেঞ্চ ডোর। প্রায় কুঁজো হয়ে অ্যালবার্ট অ্যাম্ব্রোসিওকে বাগানের পথ দেখালো হেক্টর। ধৈর্য নিয়ে অপেক্ষা করছে এলেনা। ড্রাগ লর্ডের বয়স 55, কিন্তু ফিট রেখেছে নিজেকে। মাথায় কালো ব্যান্ডের পানামা হ্যাট, পরনে হলদে শার্ট, নীল টাই ও বেইজ লিলেন স্যুট। আকর্ষণীয় ইটালিয়ান পুরুষের মতোই দারুণ সুন্দর লাগছে তাকে, ভাবল এলেনা। দুপাশে 2 বডিগার্ড। অ্যালবার্ট অ্যাম্ব্রোসিওর হাঁটবার সহজ ভঙ্গির প্রশংসা না করে পারল না এলেনা। যেন মনেই নেই 2 বডিগার্ডের কথা। পৌঁছে যেতেই তার এক বডিগার্ড আগে ঢুকেছে এ বাড়িতে। চারপাশ দেখে নিয়ে বসের জন্য খুলে দিয়েছে দরজা। আর অ্যাম্ব্রোসিও ঘরে ঢুকবার পর পেছনে রয়ে গেছে দ্বিতীয় গার্ড। প্রথমজন থেমেছে স্ট্র্যাটেজিক কোনো স্পটে, জানালা বা স্টেয়ারকেসের আড়ালে। যেন কোনো দিকে খেয়াল নেই ড্রাগ লর্ডের, জানেই না তাকে দেখছে ঠান্ডা চোখের 2 খুনি। টেবিলের কাছে পৌঁছে এলেনার 2 হাত 2 হাতে তুলে নিল অ্যালবার্ট অ্যাম্ব্রোসিও, চট করে চুমু দিল গালে। ভালো লাগছে, এত অপরূপা এবং অভিজাত ভদ্রমহিলা আমাকে লাঞ্চে নিমন্ত্রণ দিয়েছেন। সত্যিই সম্মানিত বোধ করছি। আর আজ চারপাশ আলোকিত বুঝি আপনার রূপেই। মুখে স্বীকার করবে না এলেনা, কিন্তু সত্যিই খুব খুশি হলো প্রশংসা পেয়ে। আজ অ্যাম্ব্রোসিওর জন্য 4 কোণা টেবিল সরিয়ে সে জায়গায় রাখা হয়েছে গোল টেবিল। ওদের জন্য রয়েছে মাত্র 3টে চেয়ার, অন্যগুলো উধাও। অ্যাম্ব্রোসিওর মতো লোক টেবিলের মাথায় বসতে অভ্যস্ত, কিন্তু তাকে ওই সুযোগ দেওয়া বিপজ্জনক। সবসময় সবকিছুর নিয়ন্ত্রণ নিজ হাতে রাখতে চায় ড্রাগ লর্ড, কিন্তু নিজের অবস্থানও বুঝিয়ে দিতে হবে এলেনার। মুখে কিছু না বলেও টের পাইয়ে দিতে হবে এই প্রাসাদ এবং চারপাশের সব আসলে তারই নিয়ন্ত্রণে। বসুন দয়া করে। ড্রাগ লর্ডকে চেয়ার টেনে দিল এলেনা। বসে পড়ল পাশের চেয়ারে। পাশাপাশি বসেছে ওরা। আস্তে করে মাথা দোলালো এলেনা। ওদের জন্য গ্লাসে দামি ওয়াইন ঢেলে দিল ওয়েটার। ঠোঁটে গ্লাস তুলে ছোট্ট চুমুক দিল এলেনা। আপাতত তোমরা বিদায় হও, দরকার পড়লে বেল দেব। কিচেনের দিকে রওনা হয়ে গেল 4 ওয়েটার। এবার বলল এলেনা, আমার বিশ্বস্ত এক ভদ্রলোক লাইব্রেরিতে অপেক্ষা করছেন। তার নাম আর্ট ডকসন। আমি কি তাকে আসতে বলবো? নিশ্চয়ই, স্বাভাবিকের চেয়ে সামান্য জোরে বলল ড্রাগ লর্ড। বডিগার্ডদেরকে বুঝিয়ে দিয়েছে আরও সতর্ক হতে হবে। একটা কথাও বলল না তারা। চলে গেল বাড়ির ভেতর। 1 মিনিট পর আর্ট ডকসনকে নিয়ে ফিরে এসে আগের জায়গায় দাঁড়িয়ে পড়ল। আগেই সার্চ করে দেখেছে নতুন লোকটাকে। ইনি মিস্টার আর্ট ডকসন, আর ইনি মিস্টার অ্যালবার্ট অ্যাম্ব্রোসিও, পরিচয় করিয়ে দিল এলেনা। মিস্টার ডকসন আমার এবং আমাদের পরিবারের বেশ কয়েকটি কাজে সহায়তা করেছেন। তার বিশ্বস্ততা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। নিজ জান দিয়ে তাকে বিশ্বাস করি বলেই আজ এখানে নিমন্ত্রণ করেছি। বরফ দেওয়া বাকেট থেকে ওয়াইনের বোতল তুলে নিল ড্রাগ লর্ড। কঠোর চোখে চাইল আর্ট ডকসনের দিকে। নিজেও কঠোর চোখেই ডকসনকে দেখলো এলেনা। বুঝতে পারছে কি ভাবছে অ্যাম্ব্রোসিও।
হঠাৎ গলা শুকিয়ে এলো এলেনার। চমকে ভাবল, ভুল দেখলাম নাকি? ডকসনের মুখে সামান্য নীল রং রয়ে গেছে। নিজের চেয়ারে বসে পড়েছে ডকসন। নিজের গ্লাস বাড়িয়ে দিল ড্রাগ লর্ডের দিকে। গ্লাস ভরে দিল এমব্রেসিও। পরস্পরের চোখে চেয়ে আছে দুই পুরুষ। কেউ হ্যান্ডশেক করল না। ধন্যবাদ, বলল ডকসন। জেন্টলম্যান, বলল এলেনা, আসুন ড্রিঙ্কের ফাঁকে বলি আমার সমস্যা, তারপর খাবার সার্ভ করবে ওয়েটাররা। চমৎকার কথা, বলল ড্রাগলর্ড। সরাসরি কাজের কথায় যাওয়াই ভালো। কয়েক সপ্তাহ আগে দুই বাংলাদেশি, তাদের নাম মাসুদ রানা ও সোহানা চৌধুরী, এরা আমার উপর চোখ রাখতে শুরু করে। হাজির হয়ে গিয়ে আমার স্টেটে তারাই গোপন সেনেটের কাছে আপনার সিকিউরিটি লোকদের খুন করে। আমার ভুল না হয়ে থাকলে খুন হয় 12 জন। হ্যাঁ, বলল ড্রাগলর্ড, ওরা বেড়াতে গিয়েছিল বলে বহু টাকা খরচ হয়েছে আমার। পরে হাজির হয় এস্তেনশিয়া মিগুয়েরোতে। তাদের চোখে পড়ে পপি, কোকো ও গাজার গাছ। আমার বাড়িতে এসেও নালিশ করে গেছে। ইন্টারেস্টিং। আরও কিছু সমস্যা তৈরি করেছে এরা। একটা মায়ান কোডেক্সের সঙ্গে আমাকে জড়িয়ে যা তা বলতে শুরু করেছে। খুন করার চেষ্টা করেছে মিস্টার ডকসনকে। উল্টো আমার এবং মিস্টার ডকসনের বিরুদ্ধে মামলাও করেছে। অবশ্য ওই মামলা খারিজ হয়ে গেছে, কিন্তু সবার সামনে সাধারণ একটা আদালতে গিয়ে অপমানিত হতে হয়েছে আমাকে। ভালো লাগার কোনো কারণ নেই, বুঝতে পারছি। ওয়াইনে চুমুক দিল এমব্রোসিও। হ্যাঁ, ঠিকই বলছেন। আমার জন্য মস্ত বিপজ্জনক মানুষ হিসেবে দাঁড়িয়ে গেছে তারা। এভাবে যা খুশি করবে তা হতে দিতে পারি না। তবে আপনার জন্য আরো বেশি বিপজ্জনক তারা। এস্তেনশিয়া মিগুয়েরোতে গিয়ে আপনার খামার ভালো করে ঘুরে দেখেছে। জানি আপনি বলবেন যার যার ঝামেলা নিজেরই সামলে নেওয়া উচিত, আপনাকে বিরক্ত করে তোলা উচিত নয়, কিন্তু আপনি এবং আমি একই সমস্যার মুখে পড়েছি। যথেষ্ট খোঁজ নিয়েছেন আমার বিষয়ে, হাসল এমব্রোসিও। আপনি অনুভূতি সম্পন্ন ভদ্রমহিলা, সত্যিকারের ব্রিটিশ লেডি। পাল্টা মৃদু হাসল এলেনা। চেয়েছি নিখুঁত ভদ্রমহিলা হতে, হয়তো তাই হয়েছি। ড্রাগ লর্ডের গ্লাস ভরে দিল ও। ঠিক আছে, এবার বলুন আমি কি করতে পারি, তারপর লাঞ্চ করব আমরা। লাঞ্চ শেষ হওয়ার আগে বলে দেব কি করতে পারবো। মিস্টার ডকসন, আপনি কি দয়া করে আমার হয়ে পরিস্থিতি ব্যাখ্যা করবেন? মনে মনে চতুর মেয়েটার প্রশংসা না করে পারল না আর্ট ডকসন। মেয়েটা এমন ভঙ্গি নিয়েছে, উল্টে খেতে জানে না ভাজা মাছ। কোটিপতির লাডলা মেয়ে, নিষ্পাপ, বোকা, রসহায়। আর তাই তার হয়ে কথা বলবে ডকসন। তা হবে সংক্ষেপে। বুঝিয়ে দেবে কি করা উচিত। মায়াদের সাইটের একটা লিস্টি করেছেন মিস হিউবার্ট, সেগুলোর একটাই গিয়েছিলেন। তার আগে 5 জন লোককে পাঠানো হয়েছিল হেলিপ্যাড পরিষ্কার রাখতে। পরে ওখানে নাম করা সব সাংবাদিকদেরকে নিয়ে যাবেন মিস তার আবিষ্কার করা ধ্বংসস্তূপ দেখাবার জন্য। আগে পাঠানো ওই 5 জন সম্পূর্ণ সশস্ত্র ছিল, তবুও মিস ওখানে যাওয়ার আগেই উধাও হয়েছে। আর আমরা এখন জানি আগে ওই সাইটে গিয়েছিল মাসুদ রানা ও সোহানা চৌধুরী। বুঝলাম, বলল এমব্রোসিও। ঘুরে চাইল এলেনার দিকে। এবার আপনার অপূর্ব টেবিলের সম্মানে লাঞ্চ সার্ভ করতে বলুন। ছোট্ট রূপালী ঘন্টি তুলে আওয়াজ করল এলেনা। 2 মিনিট পেরোবার আগে হাজির হলো লাঞ্চ। পোচ করা স্যামন, সঙ্গে ক্যাপার সস ও অ্যাসপারাগাস। খাবারের সঙ্গে এলো 1998 সালের ভিউথ ক্লিকোত লা গ্রাদেম। ফ্রেঞ্চদের কায়দায় সালাদ দেওয়ার আগে শরবত দিয়ে পরিষ্কার করা হলো প্লেট। শেষে এলো ছোট কিন্তু দুর্দান্ত স্বাদের পেস্ট্রি, সঙ্গে কড়া এসপ্রেসো কফি। কফি শেষে আরাম করে চেয়ারে হেলান দিল সেনর এমব্রোসিও। বেয়ারাদের দিকে সামান্য ইশারা করলো এলেনা। ব্যস্ত হয়ে টেবিল পরিষ্কার করে বাড়ির ভেতর চলে গেল তারা। তাতে লাগলো বড়জোর 1 মিনিট। ড্রাগ লর্ডকে আরেক কাপ এসপ্রেসো কফি দিল এলেনা। আর টক্সনের দিকে বরফ ঠান্ডা চাহনি দিল এমব্রোসিও। মনে হলো অপরিচিত লাশ দেখছে। আমি জেনে নেব আপনার ওই 5 জনের কি হয়েছে। জঙ্গল বিপজ্জনক জায়গা। আমার লোক ছাড়াও অনেক লোক আছে যারা সঙ্গে অস্ত্র রাখে। আর মাসুদ রানা বা সোহানা চৌধুরী দায়ী হয়ে থাকলে আপনার লোক বোধহয় এখন কোনো জেলখানায়। কোটের পকেট থেকে কার্ড বের করে ডকসনকে দিল সে। নিন, আগামীকাল বিকেলে আমার সঙ্গে দেখা করবেন। আপনাকে সাহায্যের জন্য একদল পেশাদার লোক দেব। ওরা ভয় পাবে না বাংলাদেশি কোনো ট্যুরিস্ট দেখলে। জিপের পেছনে যার যার ব্যাকপ্যাক তুলে ফেলেছে রানা ও সোহানা। এবার ভাড়া গাড়ি নিয়েছে, প্রায় নতুন। কিছুক্ষণ পর সরু আঁকাবাঁকা পথে সান্টা মারিয়া দে লস রকাস লক্ষ্য করে রওনা হয়ে গেল ওরা। ওই শহরের কাছেই ড্রাগসের ট্রাক থেকে নেমে পড়েছিল ওরা। পরে সাহায্য পেয়েছিল এক যাজক ও ডাক্তারের কাছ থেকে। চুপচাপ কিছুক্ষণ যাওয়ার পর জানতে চাইল সোহানা, তোমার কি মনে হয় আক্কেল হয়েছে ওই মেয়ের? হওয়ার তো কথা, বলল রানা। এলেনা হিউবার্ট যাওয়ার আগেই পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ 6টা বড় সাইট আবিষ্কার করেছি আমরা। প্রতিটা সাইট রেজিস্ট্রি করেছি। গা জ্বলে যাওয়ার কথা তার।
কোনোভাবেই ওগুলো দাবি করতে পারবে না। ড্রাইভ করছে রানা। 1 মিনিট পর বলল, বেলিজের পুলিশ বলেছে পাইলট জনের উপর হামলাকারী ওই 5 জন এখনো মুখ খোলেনি। আমার ভুল না হয়ে থাকলে এলেনা তাদেরকে কাজ দিয়েছিল যাতে করে মায়ান সাইট পরিষ্কার করে। জানি, ভীষণ রেগে গেছে ওই মেয়ে, বলল সোহানা। আর যাই হোক, ইউরোপের ম্যাগাজিনগুলো যেভাবে ওকে ছিলে দিয়েছে, বারবার ওর মনে হবে আত্মহত্যা করলেই ভালো হতো। বড়লোকের মেয়েদের হিংসা করে অনেকেই, তবুও তাদের কীর্তি পড়ে ট্যাবলয়েডে। অবশ্য হিংসা তো আর প্রশংসা নয়। মানুষের মনে অনেক অনুভূতি একই সঙ্গে কাজ করে। ওই মেয়ে যখন কষ্ট পেল বা বিব্রত হলো, দারুণ মজা পেয়েছে বেশিরভাগ মানুষ। ওই একই মেয়ে যদি ভালো কোনো কাজ করত, কষ্ট করে প্রশংসা করতো না অত লোক। আসলে আমি কি দোষ করলাম? করুণ সুরে বলল রানা। গাড়িতে তুললাম সুন্দরী প্রেমিকা, এখন দেখছি ডাইনির মতো ভয়ঙ্কর এক মানসিক রোগের পাকা ডাক্তার নেই। জটিল মানুষের কঠিন কঠিন সব অনুভূতির ব্যাখ্যা ছাড়ছে অসহায় আমার ওপর। আমার কথা শেষ হয়নি, ফিক করে হেসে ফেলল সোহানা। এসব বুঝতে হয়, নতুন কেনা বইতে এসবই বলেছে। মরুকশালীর বই, কুষ্ঠ হোক শালীর। ঠিক আছে, বাদ থাকুক সেসব, বলল সোহানা। কিন্তু একটা কথা বুঝতে পারছি, আমরা কিন্তু সত্যিই একটা প্রতিযোগিতায় নেমে পড়েছি এলেনার সঙ্গে। আর এই কাহিনীর শেষ অংশ আনন্দের নাও হতে পারে। ইচ্ছে করলেই নিজেকে সরিয়ে নিতে পারে। তাকে কে বলেছে আর্কিওলজিস্টের ভূমিকায় অভিনয় করতে? বলল রানা। মেক্সিকান সরকারের কাছে পাঠিয়ে দিক কোডেক্স, ব্যাস খেল খতম, পয়সা হজম। তোমার কি সত্যিই মনে হয় পিঠ যথেষ্ট বাঁকা হয়েছে ওর? না, তা হয়নি। শেষে হয়তো ওর কাছ থেকে কোডেক্স চুরি করতে হবে আমাদের। আমিও তাই ভাবছি। সত্যি তাই ভেবেছ? হ্যাঁ, তবে তার আগে জানতে হবে কোথায় রেখেছে ওটা। বিকেলে সান্টা মারিয়া দে লস রকাসের কাছে পৌঁছে গেল ওরা। নিচের উপত্যকা থেকে ওই শহরে উঠতে হলে ব্যবহার করতে হবে খাড়া পাহাড়ি পথ। রাস্তার একপাশের ঝোপঝাড় দেখালো সোহানা। ওখানে নেমেছিলে তুমি, পা কেটে গিয়েছিল। বুকে জমিয়ে রাখো তোমার সব স্মৃতি, একদিন নাতি নাতনিদের বলবে তোদের দাদা। থাকে প্রসঙ্গ। গম্ভীর হয়ে গেল সোহানা। অন্তর থেকে জানে ওরা যে পেশায় আছে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে আসবে নিষ্ঠুর মৃত্যু। কিছুক্ষণ পর বলল সোহানা, চার্চে থামবে কিন্তু, ফাদার দিয়েগো সান মার্টিনের সঙ্গে দেখা করব। দেখা তো করতেই হবে, বলল রানা। আমরা কথা দিয়েছি এলেনা হিউবার্টের সঙ্গে দেখা করে তাকে জানাবো কি ঘটল। জিপ নিয়ে উঠে আসবার পর ছোট শহরটা দেখতে পেল ওরা। প্রাচীন চার্চের সামনে গাড়ি রাখলো রানা। নেমে পড়লো ওরা। হেঁটে চলে এলো চার্চের পেছনের ছোট দালানে। এখানেই বাস করেন ফাদার, তার অফিসও এটাই। দরজায় টোকা দিতেই ওদিক থেকে এগিয়ে এলো পায়ের শব্দ। কয়েক মুহূর্ত পর খুলে গেল দরজা। রানা ও সোহানাকে দেখে হাসি মুখ ফুটে উঠল ফাদারের মুখে। সেনর, সেনর রানা, খুবই খুশি হলাম আপনাদেরকে আবারও দেখে। মনে রেখেছেন বলে অনেক ধন্যবাদ ফাদার, বলল রানা। যাওয়ার পথে আপনার সঙ্গে দুটো কথা বলতে থেমেছি। আপনাদের গম্ভীর মুখ দেখে মনে হচ্ছে ভালো কোনো খবর পাবো না, বললেন ফাদার। কথাই যদি শুনবো তবে চলুন, চা হয়ে যাক। দরজা ছেড়ে সরে দাঁড়ালেন তিনি। চায়ে আপত্তি নেই, বলল সোহানা। ধন্যবাদ। অতি সাধারণ অফিস। ভেতরে ঢুকলো রানা ও সোহানা। আসবাবপত্র কালো কাঠের। টেবিলের উপর ল্যাপটপ কম্পিউটার না থাকলে মনে হতো ওরা প্রবেশ করেছে 1600 শতাব্দীর কোনো ঘরে। পথ দেখিয়ে রানা ও সোহানাকে ছোট ডাইনিং রুমে আনলেন ফাদার। হাতের ইশারা করে বসতে বললেন লম্বা কালো কাঠের টেবিলের পাশে। চেয়ার নেই, দুদিকে দুটো বেঞ্চি। ওরা বসতে না বসতেই ওদিকের একটা দরজা দিয়ে ভেতরে ঢুকলো এক বয়স্কা মহিলা। বাদামি ত্বক বলে দিল সে মায়া জাতির মানুষ, চুলগুলো পুরো বেনি করা। ফাদার মার্টিন বললেন, সেনোরা অব্রিগন, এরা সেনর রানা আর সেনোরা সোহানা, আমাদের সঙ্গে চা খাবেন। আলমারি থেকে সস্তা চাইনিজ প্লেট ও তস্তরি নিল মহিলা। সেগুলো রানা ও সোহানার সামনে রাখলেন ফাদার। 3 মিনিট পর রান্নাঘর থেকে চা ও বিস্কুট নিয়ে এলো মহিলা। আমাদের সঙ্গে বসবেন না সেনোরা অব্রিগন, জানতে চাইল সোহানা। অস্বস্তি বোধ করেন, বললেন ফাদার। ছোট শহর, যাজকের সঙ্গে কেউ দেখা করতে এলে চায় না আশেপাশে কেউ থাকুক। অভ্যস্ত হয়ে গেছেন সেনোরা অব্রিগন। সেনর রানা, আপনি কি আমাদেরকে চা ঢেলে দেবেন? আমি দিচ্ছি, বলল সোহানা। 1000 বছর ধরেই এই কাজটি মহিলাদের উপর ন্যস্ত করেছে পুরুষ জাতি। সোহানার নরম হাতেও সামান্যতম ছলকে গেল না চা। কাপ ঠোঁটের কাছে তুলে ফাদার বললেন, এবার বলুন, এলেনা হিউবার্টের সঙ্গে দেখা হওয়ার পর কি হলো? সেই শুরু থেকে বিস্তারিত সব জানালো রানা ও সোহানা। ওদের সঙ্গে দেখা করতে এসেছিল এলেনা, কিনে নিতে চেয়েছিল মায়ান কোডেক্স, আর শেষে
জঙ্গলে মস্ত শহর আবিষ্কার করতে গিয়ে একেবারে বোকা বনে গেছে। এলেনা হিউবার্ট সম্পর্কে অনেক কিছুই জেনেছি আমরা, বলল রানা। সে ওই মায়ান কোডেক্স ব্যবহার করে সবচেয়ে ভালো সাইট আবিষ্কার করতে চাইছে। আমরাও ওই একই তথ্য পেয়েছি ফাদার লাস কাসাসের কপি থেকে, ফলে প্রতিটি সাইটে ওর আগে হাজির হয়েছি। স্যান ডিয়েগো শহরের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার এক প্রফেসরের মাধ্যমে পেয়েছি ফটোগ্রাফ ও জিপিএস ডেটা, আর জায়গাগুলো ওই মেয়ের আগেই পেয়ে যাওয়ায় রেজিস্ট্রি করেছি আন্তর্জাতিক সমস্ত আর্কিওলজিক্যাল সংগঠনে। চিন্তিত দেখালো ফাদারকে। শুনে খারাপ লাগছে। ওই মেয়ে এত বড় চরম স্বার্থপর, ভুল পথে চলেছে। আপনাদের কি মনে হয় এবার কি নার্কোটিক ট্রাফিকারদেরকে ওই জমি ব্যবহার ঠেকাতে তার উপর চাপ দেবে সরকার? কাঁধ ঝাঁকালো রানা। গুয়াতেমালায় কারো কারোর সঙ্গে কথা হয়েছে, তারা বলেছে ভবিষ্যতে ভালো হবে পরিস্থিতি। ওই খামারের কাছেই আছে মায়াদের প্রাচীন শহর, বহু মানুষ জানবে এ কথা, তারা আসবে দেখতে, আর এলেই তাদের চোখে পড়বে ড্রাগসের মাঠ। তারা যোগাযোগ করবে ন্যাশনাল পুলিশের সঙ্গে, কিন্তু পরিবেশ ভালো হতে সময় নেবে। ভুললে চলবে না, সরকারের উঁচু পর্যায়ের মন্ত্রী আর অফিসিয়ালদের সঙ্গে খাতির আছে এলেনা হিউবার্টের, তারা নানাভাবে উন্নয়নে বাধা দেবে। আপনারা এত কষ্ট করে এখানে এসে সব বললেন, সেজন্য সত্যিই অনেক ধন্যবাদ, বললেন ফাদার মার্টিন। শুধু সেজন্য আসিনি আমরা, বলল রানা, আরেকটা কারণও আছে। আপনি জানেন আমরা ব্যস্ত হয়ে মায়ান কোডেক্সের সব সাইট ভেরিফাই, ফটোগ্রাফ আর সেই সঙ্গে রেজিস্ট্রি করেছি, বলল সোহানা, আর সেই কারণেই এবার এখানে এসেছি। এখানে? অবাক হলেন ফাদার মার্টিন। এই স্যান্টা মারিয়া দে লস রকাসে? শহরে নয়, বলল রানা, আমরা ধারণা করছি শহরের ওপরের পাহাড়ি অধিত্যকায় ওই সাইট। মানচিত্রে ওটা দেখানো হয়েছে টাওয়ার বা দুর্গ হিসেবে। আশ্চর্য, বললেন ফাদার। চিন্তিত মনে হলো তাকে। আপনারা কি চান গাইড জোগাড় করে দেব? পাহাড়ে হারিয়ে গেলে মস্ত বিপদ হবে। ধন্যবাদ ফাদার, তবে গাইড লাগবে না, বলল সোহানা। আমাদের কাছে ওই লোকেশনের জিপিএস আর এরিয়াল ফটোগ্রাফ আছে, আর ঘুরতে ঘুরতে নানা জায়গায় খুঁজে নেওয়ারও অভ্যাস হয়ে গেছে। উপকৃত হব যদি জানান কোথায় রাখতে পারবো আমাদের গাড়ি। বেশ, বললেন ফাদার, মারাভের গ্যারেজে রাখতে পারবেন। সেই শহরের মেকানিক প্রায় রাতের জন্য অন্যের গাড়ি রাখে। গুড, বলল রানা। পাহারাও দেবে, আবার মোবিলও পাল্টে দেবে। উঠে দাঁড়িয়ে টেবিল থেকে খালি তস্তরি ও কাপ তুলে নিতে শুরু করেছে সোহানা। টুকটাক কথা বলছে ফাদার ও রানা। রান্নাঘরে ঢুকতেই সোহানা দেখল চমকে পিছিয়ে গেল সেনোরা অব্রিগন। মনে হলো কান পেতে শুনছিল। মিষ্টি করে হাসল সোহানা, মহিলার হাতে তুলে দিল কাপ তস্তরি। পাল্টা হাসল না সেনোরা অব্রিগন। ফাদারের কাছ থেকে বিদায় নিয়ে গাড়ির দিকে পা বাড়িয়ে সেনোরা অব্রিগনের প্রসঙ্গ তুলল সোহানা। মনে হলো মন দিয়ে কথাগুলো গিলছিল মহিলা। ক্ষতি নেই, বলল রানা, চাইলে আমাদের সঙ্গে বসেই শুনতে পারত। জানি, এ শহরের সবাই জানে কি করে তাদের কথা চারপাশে ছড়িয়ে পড়ে। সহজেই পেয়ে গেল ওরা মারাভের গ্যারেজ। ওটা তার বাড়ির পাশেই। একটা ফুটো চাকা মেরামত করছিল লোকটা। গাড়ির মোবিল বদল এবং পাহারার জন্য তাকে $30 দিল রানা। মারাভ জানালো তার পাশের বাড়িটা কোয়াদিরের, চাইলে ওখানে রাতের জন্য সামান্য পয়সায় গেস্ট রুম ভাড়া নিতে পারে। কোয়াদিরের সঙ্গে দেখা করে রুম নিতে রাজি হয়ে গেল ওরা। বিকেল হয়ে গেছে, ছোট রেস্টুরেন্টে থেমে খেয়ে নিল দুজন। ওখানেই প্রথমে ফাদারের সঙ্গে পরিচয় হয়েছিল ওদের। পরদিন সকালে সূর্য উজ্জ্বল হয়ে উঠতেই হাঁটা পথে রওনা হয়ে গেল ওরা। খুঁজে বের করতে হবে মায়ান কোডেক্সের ওই পাথরের দুর্গ। সুন্দর পরিবেশে চমৎকার কাটছে ওদের সময়। নতুন ফসল বুনবার জন্য তৈরি মাঠের মাঝ দিয়ে হেঁটে চলেছে। একটু পর ঢুকে পড়ল ঘন জঙ্গলে। 10 মিনিটের মাথায় পেয়ে গেল শহর সমতল থেকে অধিত্যকায় উঠবার সরু পথ। 100 ফুট উঠবার পর সোহানা বলল, এদিকটা দেখো। থমকে দাঁড়িয়ে গেছে ও। বাম দিকে বাঁক নিয়ে আরও উপরে উঠেছে পথ। এখান থেকে পরের স্তরে যেতে হলে প্রায় খাড়াই পথে চলতে হবে। বড় কথা হচ্ছে সামনের দিক পাথরের স্ল্যাব দিয়ে রিএনফোর্সড, যেন ওই পথে গেলে পড়বে কোনো প্রাচীন দুর্গ। আমরা ঠিক পথেই আছি, বলল রানা। সোহানার পাশে রওনা হয়ে গেল ও। পথের বাঁক নিল ওরা। একটা ব্যাপার খেয়াল করেছো, বলল সোহানা। আগে যেসব জায়গায় গেছি ওখানে পাথরের উপর ঘন ঝোপঝাড় ছিল, কিন্তু এখানে তা হয়নি। পাশাপাশি হেঁটে উঠছে ওরা খাড়াই পথে। রানা বলল, এই সাইট মানুষের সভ্যতা থেকে কাছে, আর বেশিরভাগ সময় সম্ভব হলে পুরনো পথেই চলে সবাই। নতুন ট্রেল তৈরি করার দরকার কি? পাহাড়ি পথে কিছুক্ষণ চুপচাপ উঠল ওরা। কোথাও চোখে পড়ল না ঘন ঝোপ বা কয়েক শতাব্দীর ভূমিধস। এ পথে কারা চলে? আনমনে বলল সোহানা। আর যায় কোথায়? হয়তো ওপরে এমন কিছু আছে যে কারণে যেতে হয়, বলল রানা। হয়তো ফসলের মাঠ আছে।
এই সরু আর খাড়া পথে ভারী ফসল বইতে হলে ভয়েই মরে যেতাম, বলল সুহানা। তাহলে তুমিই বলো উপরে কি আছে? হতে পারে অন্য গ্রামের শর্টকাট এই পথ, হাসল সুহানা। আর ওখানে আছে এয়ার কন্ডিশন 5 স্টার হোটেল আর রেস্টুরেন্ট। তোমার মুখে ফুল চন্দন পড়ুক। গোসল ছেড়ে লাঞ্চ শেষে তোমাকে নিয়ে বিছানায় যথেষ্ট হয়েছে। বৈজ্ঞানিক কাজে আর একটা কথাও শুনবো না। বেসুরে শীষ শুরু করে চট করে একবার সোহানাকে দেখে নিল রানা, ঠোঁটে দুষ্টমির হাসি। জলদি হাঁটো, ধমক দিল সোহানা। আরও খাড়া হয়েছে পথ, চুপ হয়ে গেল ওরা। 10 মিনিট পর পৌঁছলো অধিত্যকায়। দেখে নিল চারপাশ, দিল্লির ওল্ড ফোর্টের মতোই, তবে ছোট জায়গা, বড় কিছু ঢিপিও আছে। হতে পারে মাটি চাপা দালান, কিন্তু মায়াদের অন্য সব শহরের দালানের কাছে কিছুই নয়, অতটা উঁচু বা খাড়াও নয়। কোথাও প্রকাণ্ড কোনো সমাধির নির্মাণশৈলী দেখা গেল না। জায়গাটা এক মাথা থেকে আরেক মাথা হবে, বড়জোর 300 গজ। অন্য একটা বিষয় খেয়াল করেছে ওরা, এই অধিত্যকা ঘিরেছে মাত্র কয়েক ফুট উঁচু বৃত্তাকার টিলা, যেন গামলার কিনারা। হাঁটতে শুরু করে ওখানে পৌঁছে গেল ওরা। ছবি তুলছে চারপাশের। এক জায়গায় থেমে গেল রানা। টিলা থেকে খসে পড়েছে এক অংশ। পরিষ্কার দেখলো ওই টিলা স্রষ্টার কীর্তি নয়, পাথর মাটি দিয়ে তৈরি করেছিল মানুষ। এটা আসলে দেয়াল, মন্তব্য করলো রানা। ইউরোপের পুরনো রোমান দুর্গের মতো পাথর দিয়ে দেয়াল করেছিল শত্রু ঠেকাতে, যুদ্ধের জন্য তৈরি। আমাদের দেখা অন্য সাইটের মতো নয়, সায় দিল সোহানা। মনটাও কেমন যেন করছে, এখানে যেন বাস করে না কেউ। ভয় ভয় লাগছে, ভূত আসতে পারে, মটকে দেবে ঘাড়। না, তা বলছি না আমি। চুপ হয়ে গেল সোহানা। হাঁটতে শুরু করে সমতল অধিত্যকা ঘুরে দেখছে ওরা। মাঝামাঝি জায়গায় এসে মাটি ও পাথরের আরও কিছু ঢিবি দেখলো। ছোট ছোট ঝোপঝাড় বা ঘাস জন্মেছে ওখানে। পাহাড়ের এত উপরে হালকা হাওয়ায় পাতা নড়বার শসার আওয়াজ ও পাখির কিচিরমিচির ডাক ছাড়া কোনো শব্দ নেই। কিন্তু কখনো কখনো একেবারে নীরব হয়ে উঠছে চারপাশ। তখন জুতোর আওয়াজ বড় বেশি কানে লাগছে ওদের। কখনো মানুষ বাস করবে না এখানে, বলল সোহানা। ওই সেনোটের কথা মনে আছে? ওটা দেয়ালও তৈরি করা হয়েছিল শেষ লড়াইয়ের জন্য। বুঝতে পেরেছি কি বলতে চাও, বলল রানা। সত্যি, ওই সেনোটে আর এই দুর্গ দুটোই সে আমলের শহরের লড়াইয়ের কারণেই তৈরি। হাঁটতে শুরু করে পৌঁছে গেছে ওরা একটা খাদের কাছে। বড়জোর 3 ফুট গভীর ওটা। চওড়ায় এতই কম, দাঁড়াতে পারবে স্রেফ একজন। অধিত্যকার কিনারায় পাথরের দেয়াল থেকে শুরু হয়ে 300 ফুট গিয়ে মিশেছে কয়েকটা ঢিবিতে। এই নালা কিসের মনে হয়, জানতে চাইল সোহানা। পট হান্টার আর কবর খোদকরা এসেছিল, মাটি খুঁড়ে ঢুকেছে পাতাল সমাধিতে, বলল রানা। স্যাটেলাইট ফোনের ক্যামেরা ব্যবহার করে কয়েকটা ছবি তুলল, পাঠিয়ে দিল সালমা আলীর কাছে। নালার পাশ দিয়ে হাঁটছে ওরা, চোখ রেখেছে নিচের জমিতে। তবে সুবিধা হয়নি তাদের, সামনে কোথাও বড় কোনো গর্ত দেখছি না। মাঝারি এক ঢিবিতে গিয়ে মিশেছে খাদ। শেষ মাথায় পৌঁছে থামলো ওরা। সোহানা বলল, নালা কিন্তু এখানে শেষ নয়, বুঝে দেয়া হয়েছে। ঢিবির পাথর অন্য জাতের। মনে হয় এখানে গর্ত করেছিল কেউ, কাজ শেষে আবারও বন্ধ করে দিয়েছে। চারপাশ দেখলো। জায়গাটা কেমন ভুতুরে না? বড় চুপচাপ, বলল রানা। নালার ভেতর নেমে ঢিবির গা থেকে সরাতে শুরু করেছে পাথর। তুমি কি খুঁড়তে শুরু করলে? আমরা তো এ কাজে আসিনি, সঙ্গে কোদালও নেই। সাইটের লোকেশন আর ফটোগ্রাফ পাঠিয়ে দিলেই রেজিস্ট্রি করবেন ডক্টর আক্তার রশিদ। ওদিকটা না দেখে সালমা আলী বা ডক্টর রশিদকে জানাতে পারবো না কি আছে, বলল রানা। যে কোনো কিছুই থাকতে পারে, হয়তো কোনো সমাধি, কিন্তু নালা দেখে মনে হচ্ছে আগেই এখানে কেউ এসেছিল। কে জানে, হয়তো মুঠো সমান সব পাথর রেখেছিল হামলাকারীদের ঠেকাতে, অথবা নিচে আছে পটের সব টুকরা। এদিকের আর্কিওলজিক্যাল সাইটে এসব অনেক পাওয়া যায়। বড় করে শ্বাস ফেলে রানার পাশে কাজে নেমে পড়ল সোহানা। ঢিপের গা থেকে সরাতে শুরু করেছে পাথরখণ্ড। কিছুক্ষণ পর বেরিয়ে এলো পাথরের চারকোনা এন্ট্রান্স। একসময় ছোট কোনো দরজা ছিল এখানে, বলল সোহানা। পাথরের টুকরো আর পট থিওরি বাদ, গা শিউরে ওঠা অনুভূতিটা বিদায় নিয়েছে। আরো বেশি অস্বস্তি হচ্ছে, বলল সোহানা। তুমি পাশে আছো বলে, নইলে দেরি না করে ফিরতি পথ ধরতাম। দেখা যাক ওদিকে কি আছে, বলল রানা। প্রবেশদ্বার থেকে সরে গেল সোহানা। শেষ কিছু পাথর সরিয়ে ফেলল রানা, তারপর বলল, এবার চলো। ব্যাকপ্যাক থেকে ফ্ল্যাশ লাইট বের করলো ও। বাতি জেলে হামাগুড়ি দিয়ে ঢুকে পড়ল সংকীর্ণ সুড়ঙ্গে। ভেতরে বদ্ধ থমথমে নীরবতা। সুড়ঙ্গের মুখে পুরো 1 মিনিট চুপ করে বসে রইল সোহানা, পেতে রইল কান।
অবশ্য অস্বস্তিবোধ হার মারল কৌতূহলের কাছে। নিজের ব্যাকপ্যাক থেকে ফ্ল্যাশলাইট নিয়ে জেলে রওনা হয়ে গেল রানার পেছনে। খানিকটা গিয়েই সুড়ঙ্গ শেষ। উঠে দাঁড়িয়ে সোহানা দেখল সামনের ছাদ বেশ উঁচু, ফাঁপা বড় একটা জায়গায় দাঁড়িয়ে আছে ও। দূরে দেখা গেল সাদা স্টাক্কো দেয়াল, তাতে আঁকা মায়াদের ভয়ঙ্কর সব রঙিন ছবি। পাশেই অসংখ্য গ্লিফ, এক জায়গায় পালকের মুকুট মাথায় 14 জন মানুষের ছবি, প্রত্যেকের পরনে জাগুয়ারের চামড়া, হাতে খাটো বর্ষা, গদা, অবসিডিয়ান ছোড়া ও গোল ঢাল। যুদ্ধে চলেছে তারা। সমাধির মেঝের দিকে ফ্ল্যাশলাইট তাক হতেই চমকে গিয়ে অস্ফুট শব্দ বেরোলো সোহানার মুখ থেকে। একটু দূরে পড়ে আছে লাশ। ফালকান টাকানার সেই মায়ান লোকটার মতোই মামিফাইড হয়ে গেছে। চামড়া বাদামি, মাংস বলতে কিছুই নেই, হাড় জিরজিরে। পরনে ছেঁড়া পোশাক, কোমরে বেল্ট, পায়ে বুট, মাথার পাশেই পড়ে আছে চওড়া ব্রিমের ফেল্ট হ্যাট। ওদিকে দ্বিতীয় দরজা গলে এদিকে এলো রানা। সরি, তোমাকে আগেই সাবধান করা উচিত ছিল। মৃত লোকটার পাশে বসে মুখটা দেখল সোহানা। চাপা স্বরে বলল, খুন হয়েছে জাগুয়ারের হামলায়? ছিঁড়ে খুঁড়ে গেছে পোশাক, শরীরে নানা জায়গায় ক্ষত। রিভলভারটা দেখো। লাশের ডান দিকে লম্বা নলের রিভলভার দেখল সোহানা। এক হাতে সিলিন্ডার ঘুরিয়ে নিয়ে বলল, 6টা গুলি করেছে, কিন্তু জাগুয়ারের দেহ বা হাড় নেই। কোন জাতের রিভলভার চিনতে পারছো? আস্তে করে মাথা দোলালো রানা। সিঙ্গেল অ্যাকশন আর্মি কোল্ট। ওটা তৈরি করা হয়েছে 1873 সালে, আর এই লোক এখানে এসেছে তারপর। করটির বাম দিক ছেঁচে গেছে, বলল সোহানা। জানি, ভেবেছিলাম দিনের আলোয় বেরিয়ে বলবো। মাথায় প্রচণ্ড আঘাতে মারা যায়, নিচু স্বরে বলল সোহানা। খুন করা হয়। সোহানা উঠে দাঁড়ানোর পর সমাধির মাঝের চেম্বারের দিকে পা বাড়ালো রানা। কাঠের বড় দরজা দিয়ে ভেতরে ঢুকে পাথরের মস্ত এক শবাধার দেখল সোহানা। ওপরে শুইয়ে রাখা হয়েছে লম্বা একটা কঙ্কাল, বুকে সোনার ব্রেস্টপ্লেট, পালকের মুকুটে সোনা ও জেড পাথরের কারুকাজ, কানে জেডের প্লাগ, পাশেই অবসিডিয়ান ছোড়া গদা এবং আধমন ওজনের খাঁটি সোনার পেটা গহনা। ডাকাতি হয়নি এই সমাধি, বলল সোহানা। কিন্তু তা কি করে হয়? যারা ওই লোককে খুন করেছে তারা ভালো করেই জানতো এখানে আছে এত গহনা, কোটি কোটি টাকার সোনা, আর আর্টিফ্যাক্ট হিসেবে এগুলো অমূল্য। পাতাল কবরখানার থমথমে নীরবতায় পা ঘষে যাওয়ার খসখস আওয়াজ পেল ওরা। আবারও হলো ওই শব্দ। দরজা পেরিয়ে এদিকে চলে এলো রানা ও সোহানা। বাইরের চেম্বারে হাজির হয়েছে কমপক্ষে 6 জন, সবাই কাছের ওই শহরের মানুষ। সেনোরা অব্রিগন, মেকানিক মারাভ, রেস্টুরেন্টের মালিক সেনর জেমস সালাজার, তার ছেলে, আরও 2 জন। শেষের 2 জনকে চিনল না রানা সোহানা। সবার সঙ্গে নানান অস্ত্র, কারো হাতে ছোড়া, কারো হাতে পিস্তল বা রিভলভার। সবাইকে উত্তেজিত মনে হলো। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, হালকা সুরে বলল রানা। বেরোন এখান থেকে, ধমকের সুরে বলল রেস্টুরেন্টের মালিক সেনর সালাজান। খুব সাবধান, ভুলেও চালাকি করবেন না। আমরা কারো ক্ষতি করতে আসিনি, বলল সোহানা। আপনারা চুপ করুন, কথা বললে ওই লোকের মতো মরবে। সশস্ত্র শহরবাসীদের পাশ কাটিয়ে সুড়ঙ্গে ঢুকলো রানা ও সোহানা। কয়েক সেকেন্ড পর বেরিয়ে এলো দিনের আলোয়। উঠে দাঁড়িয়ে দেখলো চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে ওদেরকে। স্যান্টা মারিয়া দে লস রকাসের কমপক্ষে 50 জন লোক উপস্থিত। সবার হাতে অস্ত্র হিসেবে কিছু না কিছু আছে। কয়েকজনের হাতে ম্যাচেটি, অন্যদের হাতে কুঠার বা হ্যাচেট, 2-1 জনের হাতে বেসবল ব্যাট। গুরুত্বপূর্ণ লোকদের হাতে হান্টিং রাইফেল, শটগান ও রিভলভার। শেষে জিনিসটা সমাধির মাঝে খুন হয়ে যাওয়া ওই লোকের রিভলভারের মতোই প্রাচীন। রানা ও সোহানা বুঝলো ওদেরকে খুন করতেই এসেছে এরা। রাইফেল, শটগান বা রিভলভারগুলোর নল তাক করা ওদের বুকে। 2 জনের হাতে পাকানো দড়ি। ওই জিনিস আনা হয়েছে ফাঁসি দেওয়ার জন্য। আগ্নেয়াস্ত্রের চেয়ে সোহানার কাছে ঢের বেশি বিপজ্জনক মনে হলো দড়ি। ভিড় ঠেলে বেরিয়ে এলো এক লোক। রোদে পোড়া মুখ, খামারে কাজ করা রগ ওঠা হাত, কঠিন অবসিডিয়ানের মতো শীতল চোখে রানা সোহানাকে দেখল। কবর লুটেরাদের কবর দিতে ভলান্টিয়ার হব আমি। এখান থেকে ঘাড় ধরে নিচে ফেলে দিলেই হবে, পরে পুঁতে দেব লাশ। এসো, কারা আমাকে সাহায্য করবে? ভিড় থেকে এক পা সামনে বেড়ে বলল আরেক লোক, আমিও কবর খুঁড়ব। দ্বিধা কেটে গেল বেশ কয়েকজনের। হাত তুলে জানালো তারাও কবর দেওয়ার কাজে সাহায্য করবে। ভিড়ের মাঝে গিয়ে ঢুকলো মেকানিক মারাফ। মনে রেখো, আমরা বাড়তি কষ্ট দেব না। হান্টিং রাইফেল দিয়ে মাথায় গুলি করো, কেউ চট করে মরবে।
বুঝলাম খুন করতে চাও, কিন্তু তার আগে বলবে না কি কারণে মরতে হবে? নিষ্কম্প কণ্ঠে বলল রানা। ফিসফিস করে সোহানাকে বলল, অপেক্ষা করে দেখা যাক। দুবার এ শহরে এসেছি আমরা, বলল সোহানা। দুবারই বলেছি কি চাই, কিছুই গোপন করিনি। গতকাল ফাদার মার্টিনকে বলেছি এখানে আসব। কোনো লুটপাটের ইচ্ছেও আমাদের নেই। আমরা শান্তি চেয়েছি তোমাদের শহরের। সত্যিই খারাপ লাগছে আপনাদেরকে মরতে হবে, বলল রেস্টুরেন্টের মালিক সেনর সালাজার। আমরা আপনাদেরকে ঘৃণা করি তা নয়, কিন্তু আপনারা এই জায়গা দেখে ফেলেছেন। এটা আমাদের পবিত্র ভূমি। আমরা বড়লোক নই, কিন্তু আমাদের আছে দীর্ঘ সমৃদ্ধ ইতিহাস। এই শহরের গোড়াপত্তন হয়েছিল 2000 বছরেরও আগে। 20 মাইল দূরের ওই শহরের পতনের পর এখানে এসেছিলেন আমাদের পূর্বপুরুষ। আর এই অধিত্যকা আল্টাভেরাপোজের অন্যতম উঁচু জায়গা। অবশিষ্ট মানুষগুলোকে নিয়ে এখানে থেমে শেষ লড়াই করেন রাজা। তার হারতে হয়নি, কিন্তু তারপর 100 বছর পর আবারও শুরু হলো লড়াই। তারপর বারবার, প্রতিবার একের পর এক শহরের রাজাকে ঠেকিয়ে দেওয়া হয়েছে, হারতে হয়েছে তাদেরকে। প্রতিবার এখানে এসে ব্যূহ তৈরি করেছেন সেই সময়ের রাজা। আর এখানে রয়েছে আমাদের 14 জন বড় রাজার সমাধি। এরপর যখন এলো স্প্যানিয়ার্ড সৈনিক, শেষ লড়াইয়ের জন্য এখানে উপস্থিত হলেন রাজা। হারতে হলো স্প্যানিয়ার্ডদেরকেও। তারা বুঝে গেল কখনো কেড়ে নিতে পারবে না এই এলাকা। শেষে যাজকের মাধ্যমে সুসম্পর্ক গড়ল তারা। পাহাড়ের মাথা থেকে ভেঙে ফেলা হলো পাহারা দেওয়ার কেল্লা। ওখানে গড়ে তোলা হলো চার্চ। তবে কখনো গোপন কথা ফাঁস করেনি এ শহরের কেউ। কিন্তু বেশি দিন লুকিয়ে রাখা যাবে না এই গোপন তথ্য, বলল রানা। আমরা মেক্সিকোর এক আগ্নেয়গিরিতে পেয়েছি মায়াদের বই। ওখানে পরিষ্কারভাবে এঁকে দিয়েছে মানচিত্র। স্যাটেলাইট ফটোগ্রাফ দেখেও ইউনিভার্সিটির প্রফেসররা জেনেছেন এখানে আছে সমাধি। আপনারা এসে আমাদের পূর্বপুরুষদের কবর ঘেঁটে সব নিয়ে যাবেন, তা সহ্য করব না আমরা, বলল সেনোরা অব্রিগন। আপনারা কলম্বাস বা স্প্যানিয়ার্ডদের মতোই লোভী। কিছু জানলেই আপনারা ধরে নেন ওটা আপনাদের হয়ে গেছে। আপনাদের পবিত্র সমাধি লুট করার সামান্যতম ইচ্ছে নেই আমাদের, বলল সোহানা। আমরা এখানে উঠে আসি এটা যদি না চাইতেন, ফাদার মার্টিনের ওখানেই সব বলে দিতে পারতেন। আমরা ভেবেছিলাম কেউ জানে না এমন একটা জায়গা আবিষ্কার করছি। কথা শুনে টিটকারি ও বিদ্রুপের হাসি মুখে সোহানাকে দেখল ওরা। একজন রেগে গিয়ে বলল, আপনারা স্যাটেলাইটের ছবি দেখেই ধরে নেবেন? অন্যের খবর খুললে কী বা হয়? সে অধিকার আপনাদেরকে দিয়েছে কে? একবার ভেবেছেন স্থানীয় আমরা আগে থেকেই সব জানি। এসব সমাধি তৈরি করেছেন আমাদের পূর্বপুরুষ। তারাই এই মেসায় দুর্গ গড়েছেন। ন্যাংটাকাল থেকে দেখে আসছি আমরা। আপনারা কি ভাবেন দেয়াল বা টিভি চিনি না? আপনাদের কি ধারণা আমাদের বাপদাদার কবর খুঁড়ে সব ধনরত্ন বিক্রি করে না দেয়া বোকার কাজ? কাছের একজনের কাছ থেকে রাইফেল নিয়ে রানা ও সোহানার দিকে নল ঘোরালো সে। টেনে নিল বোল্ট। গুলি পৌঁছে গেছে চেম্বারে। থামো, জোর ধমকের সুরে বলল কে যেন। হাঁফিয়ে চলেছে বেদম। ঘুরে চাইল সবাই। খাড়া অধিত্যকায় উঠে এসে থেমেছেন বৃদ্ধ ফাদার মার্টিন। ফোঁস ফোঁস আওয়াজ বেরোচ্ছে নাকের 2 ফুটো দিয়ে। 2 হাত উপরে তুলে বললেন, থামো, এ কাজ করো না। ওবাসী, রাইফেল সরিয়ে রাখো। তোমরা মানুষ খুন করবে নাকি? তারপর কি জবাব দেবে ঈশ্বরের কাছে? রাগে লোকটা নিজের পায়ের দিকে চাইল, তারপর বোল্ট খুলে অস্ত্র ধরিয়ে দিল ওটার মালিকের দিকে। একটু স্বস্তি পেলেন ফাদার। তবে তিনি জানেন এখানেই সব শেষ নয়। মেকানিক মারাফ বলল, ফাদার, আপনি তো এই শহরের মানুষ নন, কাজেই আমাদের মন বুঝবেন না। এরা এসেছে সব লুটপাট করতে। মনে হলো এক লোক সেনোরা অব্রিগনের আত্মীয়। কথা বলে উঠল সে। রাজাদের সেই সময় আজ নেই। শেষে রয়ে গেছে শুধু আজকের এই জায়গাটা। ওই দেয়ালে বুক ঠেকিয়ে মৃত্যু পর্যন্ত লড়াই করেছেন সাহসী সব পুরুষ ও নারী। ওই ঢিবিগুলোর ভেতরে আছেন মস্ত বড় সব নেতা, বীর ও বীরাঙ্গনারা। এখানে এসে তাদেরকে অসম্মান দেখানো বা কবর খুঁড়ে লুটপাটের সাহস পায়নি কেউ। লড়াইয়ের এক পর্যায়ে দ্বিতীয় রাজা এখানে সবাইকে নিয়ে উঠে এলে প্রথম রাজার কবর অসম্মান করেননি। তারপর অন্য সব রাজাও শ্রদ্ধা দেখিয়েছেন আগের রাজাদের প্রতি। থামল লোকটা। তারপর রানা ও সোহানা যে ঢিবিতে ঢুকেছিল ওটার দিকে আঙ্গুল তাক করলো। মাত্র একবার এখানে উঠে এসেছিল ওই আগন্তুক। সে এখন কুকুরের মতো ঘুমিয়ে আছে রাজার পায়ের কাছে। তাও 100 বছরেরও বেশি হলো। যারা তাকে দেখেছিলেন তারাও আজ বেঁচে নেই। আজ ওই লোককে দেখলাম আমরা। সবাই আমরা জানি ছোড়া আর নিড়ানি দিয়ে ওই লোককে খুন করেছিল শহরের মানুষ। এভাবেই গোপন থেকেছে আমাদের রাজাদের দীর্ঘ ইতিহাস ও সমাধি। দয়া করে থামো বাছা, বাধা দেওয়ার সুরে বললেন ফাদার মার্টিন। আমি হয়তো জন্ম নিইনি এই শহরে, কিন্তু তোমাদের অনেকের চেয়ে অনেক বেশি দিন ধরে এখানে আছি। তোমাদের অনেকেই শিশুকালে আমার কাছে দীক্ষা নিয়েছো, আর তোমাদের অন্তরের জন্য দায়ী থাকতে হবে আমাকে। তোমরা কি জানো না যারা ওই লোককে খুন করেছিল তারা এখন পুড়ছে দাউ দাউ নরকের আগুনে? মাটিতে চোখ রাখলো বেশ কজন। বেশিরভাগ ক্রুশ চিহ্ন আঁকলো বুকে। মাত্র কয়েকজন থুতু ফেললো মাটিতে।
মেকানিক মারাব ক্ষোভ নিয়ে বলল, শত শত বছর ধরে মাদ্রিদ বা গুয়াতেমালা সিটির ক্ষমতাশালীদের দয়ার উপর ভর করে বাঁচতে হচ্ছে আমাদেরকে। তারা কাগজে সই দিলেই অন্যরা এসে আমাদের শাসক হয়ে ওঠে, সব কেড়ে নিয়ে যায়। এমন সব অত্যাচারী লোক যারা নিজ চোখে কখনো দেখেওনি আমাদেরকে। আমরা এদেরকে যেতে দিলে এখানে হাজির হবে তারা, কেড়ে নেবে সব। আমরা শুধু রক্ষা করছি নিজেদের বাপদাদার কবর, এছাড়া আছেই বা কি আমাদের? বড় করে দম নিয়ে বলতে শুরু করলেন ফাদার মার্টিন, কিন্তু কথা বলে উঠল রানা, 1 মিনিট ফাদার। মানুষগুলোর দিকে ঘুরে চাইল ও। আমি বা আমার স্ত্রী এখান থেকে কিছুই সরিয়ে নিইনি। আমরা কাজ করি ইউনিভার্সিটির প্রফেসরদের হয়ে, আর তারা চাইছেন শুধু মায়াদের দেশের মানুষের গভীর জ্ঞান, এবং এ কারণেই এখানে এসেছি আমরা। কিন্তু আমাদের মতো নয় সবাই। তাদের কারো কারো হাতে পৌঁছে গেছে ওই মানচিত্র। তারাও জেনে গেছে এখানে আছে বেশ কিছু সমাধি, আর তাদেরই একজন হচ্ছে এলেনা হিউবার। আপনারা যদি আমাদেরকে খুনও করেন, ওই মেয়ে একদল খুনি নিয়ে এসে এই জায়গা খুঁজে বের করবে। যা আছে সবই খুঁড়ে নিয়ে যাবে, থাকবে শুধু ওই মাটি। নালার শক্ত মাটি দেখালো রানা। ওর কথাগুলো ভাবিয়ে তুলতে শুরু করেছে সবাইকে। সবার মনে সন্দেহ ও দ্বিধা। বিড়বিড় আওয়াজে নিজেদের মাঝে কথা চালু হলো। আরও যেন রেগে উঠছে সবাই। তর্ক বিতর্ক চলছে। অধিত্যকে শুরু থেকে ভেসে এলো নতুন কণ্ঠ। সেনর রানা ঠিকই বলেছেন, ওর কথা মেনে নাও তোমরা। ঘাড় ফিরিয়ে সবাই দেখলো উঠে এসেছেন ডাক্তার কার্লোস প্যাডিও। আপনি এখানে কি করছেন? জানতে চাইল মুদি দোকান মালিক র্যাডবার্ন ইউবিনা। কাজ ঝাঁকালেন ডক্টর প্যাডিও। টের পেলাম শহরে লোক অনেক কম, তাই বাচ্চাদের কাছে জানতে চাইলাম এর কারণ কি। এর আগেও খেয়াল করেছি একদল লোক আগ্নেয়াস্ত্র বা ধারালো জিনিস নিয়ে রওনা হলে ডাক্তারের কাজে শেষ থাকে না। এরা কি আপনার বন্ধু নাকি? জানতে চাইল ইউবিনা। দ্বিতীয়বারের মতো তাদেরকে দেখছি, বললেন ডাক্তার, কিন্তু পছন্দ করার মতোই মানুষেরা। এর কারণ জানতে চাও? দেখাচ্ছি। হাঁটতে শুরু করে রানার পাশে পৌঁছে গেলেন তিনি। রানার শার্টের তলা থেকে আস্তে করে বের করলেন সেমি অটোমেটিক পিস্তল। নিচু স্বরে আলোচনা শুরু হয়েছে সবার মাঝে। বাটন টিপে পিস্তলের ম্যাগাজিন বের করে নিলেন ডাক্তার। ওটা দেখে নিয়ে আবারও সরাত আওয়াজে পিস্তলের জিনিসটা ভরে রেখে দিলেন রানার শার্টের নিচের ব্যান্ডে। সোহানার শার্ট সামান্য উঁচু করে দেখিয়ে দিলেন পিস্তল। বহু বছর ধরে ডাক্তার বলেই অনায়াসেই চোখে পড়ে মানুষের শরীরের কোন জায়গাটা তার নিজের নয়। শহরবাসীর দিকে ফিরলেন। তোমাদের কেউ কেউ এদেরকে খুন করতে ব্যস্ত হয়ে উঠেছিলে, কিন্তু এরা চাইলে তোমাদের বেশিরভাগকেই খতম করে দিতে পারতেন। তা তারা চাননি। বন্ধুত্বপূর্ণ কাজে এসেছেন, তাই বলি এমন কিছু করো না যাতে ওই মনোভাব পাল্টে যায়। রানার কাঁধে হাত রাখলেন তিনি, অন্য হাত সোহানার কাঁধে। হাঁটতে শুরু করলেন পাহাড়ি পথের দিকে। নেমে যাবেন শহরে। দাঁড়ান। থেমে দাঁড়িয়ে ঘুরে চাইল ওরা তিনজন। আবারও সেনর ইউবিনা। সত্যিই হয়তো এদের ছেড়ে দেওয়াই উচিত, কিন্তু সিদ্ধান্তের জন্য সময় লাগবে আমাদের। হৈ হৈ করে উঠল প্রায় সবাই। কেউ কেউ খুশি, আবার কেউ স্বস্তি পেয়েছে। এখনই ভয়ঙ্কর কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে না। ছুটে এসে ডাক্তার, রানা ও সোহানাকে ঘিরে ফেলল তারা। নিয়ে চলল উপরের এক দুর্গ থেকে নিচের শহরে। প্রধান সড়কে পৌঁছে রানা ও সোহানাকে পুরনো একটা অ্যাডোবি দালানে নিয়ে গেল লোকগুলো। বাইরের দিকে রয়েছে একটা বড় ঘর। আসবাবপত্র বলতে একটা টেবিল ও কয়েকটা চেয়ার ছাড়া কিছুই নেই। আরেক দেয়ালে বড় ভারী একটা দরজা। ওটার ওপাশে লোহার শিকগুলো 3টে। প্রতিটি সেলের লোহার দরজা একটা করে প্যাডলক। ডান দিকের সেলে রানা ও সোহানাকে ঠেলে দেওয়া হলো। বাইরে থেকে দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিল এক লোক। কিছুক্ষণের ভেতর ফাঁকা হয়ে গেল দালান। এবার সেল ব্লকে এসে ঢুকলেন ফাদার মার্টিন। বিমর্ষ কণ্ঠে বললেন, রানা, সোহানা, আমি সত্যিই খুব লজ্জিত। ওদের সবার হয়ে ক্ষমা চাইছি। ওরা ভালো মানুষ, ঠিকই বুঝবে অন্যায় হয়েছে। আমিও তাই আশা করি, বলল সোহানা। রানা বলল, ফাদার, দয়া করে দেখবেন যেন হাওয়া না হয়ে যায় আমাদের ব্যাকপ্যাক। সবই বাইরের ঘরে রাখা হয়েছে। কিছু লাগলেই সেনোরা অব্রিগানকে বলতে দ্বিধা করবেন না। ধন্যবাদ, বলল সোহানা। আরেকটা কথা, বললেন ফাদার। হাত বাড়িয়ে দিলেন শিকের ফাঁক দিয়ে। শার্টের তলা থেকে পিস্তল নিয়ে যাজকের হাতে দিয়ে দিল রানা ও সোহানা। সব চলে গেল তার কোটের পকেটে। ফিরতি পথে রওনা হয়ে বললেন, ধন্যবাদ, এসব নিরাপদেই থাকবে চার্চে। ফাদার মার্টিন যাওয়ার পর 1 মিনিট পর বড় কাঠের দরজা খুলে হাজির হলো সেনোরা অব্রিগন। হাতের ট্রেতে সফট ড্রিঙ্ক ও গ্লাস। শিকের নিচের ফাঁক দিয়ে ট্রে ঠেলে দিল। গ্রেসিয়াস সেনোরা অব্রিগন, নরম স্বরে বলল সোহানা। 1 ঘন্টা পর ডিনার আনবো, আর সারা রাত বাইরেই পাবেন, বলল মহিলা। ডাক দিলেই হাজির হব। কষ্ট করে রাত না জেগে বাড়ি ফিরে ঘুম দিন, বলল রানা। না, এখানে পাহারা দেয়া আমার দায়িত্ব, আড়ষ্ট কণ্ঠে বলল মহিলা। অ্যাপ্রন সরিয়ে দেখিয়ে দিল পুরনো কিন্তু ঠিকভাবে তেল দেওয়া লম্বা ব্যারেলের .38 ক্যালিবারের রিভলভার।
ওটা তৈরি 1930 সালে। যদি পালাতে চান কাউকে থাকতে হবে গুলি করার জন্য। অ্যাপ্রন ঠিক করে নিল সে। খালি ট্রে নিয়ে বেরিয়ে গেল। 5 সেকেন্ড পর ধূপ আওয়াজে বন্ধ হলো বাইরের কাঠের দরজা। ভোরে ঘুলঘুলি দিয়ে সূর্যের কাঁচা সোনালি রোদ পড়ল জেলখানার ভেতর। মাতালের মতো দুলছে ফ্যান, কিন্তু সামান্য হাওয়া নেই। ওদের জন্য দুদিকের দেয়ালে কাঠের দুটো বাঙ্ক আছে। রাতে কোনো এক সময় ঘুমিয়ে পড়েছে রানা ও সোহানা। তবে চোখে আলো পড়তেই জেগে গেল রানা। আধ বসা ও হয়ে দেখল নিজের বাঙ্কে বসে আনমনে ধপধপে ফর্সা পা দোলাচ্ছে সোহানা। আবারও তোমাকে বিপদে ফেলে দিলাম না, বলল রানা। একটু অবাক হলো। এভাবে দেখছো কেন? আমি কি খাঁচার বাদর? ভাবছি ঘুমিয়ে থাকলে কচি বাচ্চার মতো দেখায় তোমাকে। মৃদু হাসল সোহানা। কপাল খারাপ, ছবি তুলতে পারলাম না। শার্টের বোতাম আটকে নিতে শুরু করেছে রানা। মনে হয় না এই জেলখানা ব্যবহার করে। মারাত্মক সব ছারপোকা। এতকাল পর মানুষ পেয়ে গুবরে পোকার মতো বড় হয়ে উঠেছে রক্ত খেয়ে। প্রসঙ্গ পাল্টে নিল। এখনো কেউ আসেনি? না, তবে কয়েকবার সামনের দরজা খোলার আওয়াজ পেয়েছি। কড়া মহিলা বোধহয় ভালোভাবেই পাহারা দিচ্ছে। কয়েক সেকেন্ড পর জোর টোকার আওয়াজ হলো সেল ব্লকের কাঠের দরজায়। আসুন, গলা উঁচু করলো সোহানা। দরজা খুলে ভেতরে ঢুকলো সেনোরা অব্রিগন। এক হাতের ট্রে, ওটার উপর ঢেকে রাখা দুটো বাসন ও 2 গ্লাস কমলার জুস। নক করে ঢুকেছেন বলে ধন্যবাদ, বলল সোহানা। আপনাদের প্রাইভেসি থাকবে না এমন কথা কেউ বলেনি, বলল সেনোরা অব্রিগন। তবে এখনই ছাড়া পাবেন না। কি ভাবছে সবাই? জানতে চাইল রানা। আপনাদের ব্যাপারে বলা ফাদার মার্টিন আর ডাক্তার প্যাডিওর কথা গুরুত্বের সঙ্গে নিয়েছে সবাই। বোধহয় দুপুরের পর সভা হবে, তারপর ছেড়ে দেওয়া হবে আপনাদেরকে। কপাল ভালো, নাস্তার আগেই ছেড়ে দেয়নি। মৃদু হাসল রানা। খাবারের দারুণ সুবাস আসছে প্লেট থেকে। মহিলা শিকের নিচের ফাঁকা জায়গা দিয়ে ট্রে ঠেলে দিল। ওটা তুলে নিয়ে সোহানার বাঙ্কে রাখলো রানা। চেয়ার থাকলে সুবিধে হতো, কিন্তু নিশ্চয় বুঝতে পারছেন ওই জিনিস কোনো জেলেই নেই। যা করেছেন সেজন্য অনেক ধন্যবাদ, বলল সোহানা। সেল ব্লকের দরজা আটকে ওদিকে চলে গেল মহিলা। ঘটাং করে বন্ধ হলো ভারী বল্টু। মাত্র শেষ হয়েছে ওদের নাস্তা। এমন সময় ভেঙে গেল ছোট্ট শহরে থমথমে নীরবতা। পাহাড়ি উঁচু পথে গুঙিয়ে উঠছে কোনো ট্রাক। একটু পর দেখা দেবে চার্চের পাশের রাস্তায়। ঘ্যাং ঘ্যাং আওয়াজ তুলছে ট্রান্সমিশন। শেষ পথ উঠতে ভীষণ আপত্তি ইঞ্জিনের। তারপর উঠে এসে চার্চের সামনে থামলো ট্রাক। কয়েক সেকেন্ড পেরিয়ে গেল, তারপর গলা ছাড়লো এক লোক। ধূপ ধূপ আওয়াজে রাস্তায় নামছে কারা যেন। শোনা গেল ছুটন্ত পায়ের আওয়াজ। চট করে পরস্পরের দিকে চাইল রানা ও সোহানা। উঁচু ছোট্ট জানালার কাছে পৌঁছে হাঁটু ভাঁজ করে দাঁড়ালো রানা। সিঁড়ির ধাপের মতো সামনে রেখেছে 2 হাত। আস্তে করে 2 তালুর ওপর উঠল সোহানা। সহজেই ওকে উপরে ঠেলে দিল রানা। খপ করে জানালা শিক ধরল সোহানা, উকি দিল বাইরে। ট্রাক থেকে নেমেছে ক্যামোফ্লেজড ফেটিক, টি শার্ট, খাকি প্যান্ট অথবা নীল জিন্স প্যান্ট পরনে বেশ কয়েকজন। বাড়ি বাড়ি গিয়ে সদর দরজায় লাথি দিচ্ছে, চিৎকার করে বলছে সবাইকে বেরিয়ে আসতে হবে রাস্তায়। সবাইকে জড়ো করছে, বলল সোহানা। চিন্তিত ও দ্বিধান্বিত চেহারায় যার যার বাড়ি থেকে বেরোচ্ছে পুরুষ ও নারী, সঙ্গে শিশুরা। রাস্তায় দেখা হচ্ছে প্রতিবেশীদের সঙ্গে। বড় হয়ে উঠছে ভিড়। পাশের রাস্তাগুলো ধরে ছুটে গেছে একদল সশস্ত্র লোক, তাড়িয়ে আনছে সবাইকে। পুরো শহরের সবাইকে এক জায়গায় দাঁড় করাচ্ছে। খুলে গেল ট্রাকের ক্যাবের দরজা, বেরিয়ে এলো 2 লোক। ওই 2 জন, ফিসফিস করে বলল সোহানা। কাদের কথা বলছো? জানতে চাইল রানা। আমাদেরকে খুন করতে যাদেরকে পাঠিয়েছিল এলেনা, ওই যে স্পেনের 2 জন। একজনের মুখ নীল করে দিয়েছিলে তুমি। কি অবস্থা ওর? রোদে পুড়ে কালো হয়েছে, কিন্তু এখনো মুখ নীলচে, যেন পানিতে ডুবে মরা আরব। এবার দেখা হলে প্রথম সুযোগে ওকে লাল করে দেব। আছড়ে পিছড়ে ট্রাকের বেডে গিয়ে উঠেছে অ্যাডেলমো লোপেজ ও আর্ট ডকসন। মনে হলো ওটাকে মঞ্চ হিসেবে ব্যবহার করবে। জ্যাকেট থেকে আইনি কিছু কাগজ বের করে স্যাঙাতের হাতে ধরিয়ে দিল ডকসন। আরেক হাতে দিল বুলহর্ন। ওটা মুখে তুলে চেঁচিয়ে উঠল লোপেজ। টেস্টিং। ওদিকের পাহাড় থেকে ফিরল প্রতিধ্বনি। এবার কাগজের স্প্যানিশ ভাষা পড়তে শুরু করল সে। সান্টা মারিয়া দে লস রকাসের সুশীল নাগরিক এ শহরে আছে গুরুত্বপূর্ণ বড় এক আর্কিওলজিক্যাল সাইটের মাঝে, এবং সে কারণেই আগামী 5 দিন পর তোমাদেরকে সরিয়ে নেওয়া হবে এই জমি থেকে। কয়েক মাইল দূরের আরেক শহরে বসত করে দেয়া হবে। থাকার বাড়ি পাবে, চাকরি পাবে, আর বিনিময়ে কৃতজ্ঞ থাকবে শহরের মালকিনের কাছে। ভিড় থেকে সরে কয়েক পা সামনে বাড়লেন এক বৃদ্ধ। পরনে বেকায়দা ফিটিংয়ের নীল স্পোর্টস কোট ও পুরনো খাকি প্যান্ট। বুড়ো হলেও কণ্ঠে জোর আছে। বললেন, আমি নাদিম বেজরানো, সান্টা মারিয়ার মেয়র। শহরবাসীদের দিকে ঘুরে গেলেন তিনি। এরা চাইছে আমরা যেন চলে যাই এস্তেনশিয়া মিগুয়েরোতে।
আমাদেরকে কাজ দেবে ড্রাগসের মাঠে, বাস করতে হবে ব্যারাকে। ওই ব্যারাক তৈরি করেছিল ড্রাগ লর্ড এসে। আর এখানে থাকার জন্য যে ভাড়া ধরবে তাতে কারো পকেটে ফুটো পয়সাও থাকবে না, ফলে কেউ বেরিয়ে যেতে পারবে না ওখান থেকে। আমরা আজ যে জমিতে বাস করছি 2000 বছর ধরেই ওটা আমাদের, কাজেই জমি বিক্রি করে দিয়ে কৃতদাস হতে যেও না কেউ। বুলহর্নে বলল লোপেজ। কাগজে সই করবে সবাই, বদলে পাবে নতুন বাড়ি, সেই সঙ্গে নিশ্চিত চাকরি। সেজন্য স্যান্টা মারিয়া দে লস রকাস শহরের সব জমির দাবি ছাড়তে হবে। ট্রাক থেকে লাফিয়ে নেমে এলো ডকসন, হাতে কাগজ। বৃদ্ধ নাদিম বেজারনের সামনে থামল সে, পকেট থেকে কলম বের করে দুটোই বাড়িয়ে দিল মেয়রের দিকে। নাও, তোমাকে দিয়েই শুরু হোক। মেয়রের জমি লিখিয়ে নিতে চাইছে, বলল সোহানা। অস্বাভাবিক জোর কণ্ঠে বললেন বৃদ্ধ। সই আমি করব না, মরে গেলেও না। ট্রাকের ওপর থেকে হাতের ইশারা করলো একজন, ছুটে গিয়ে মেয়রকে জাপটে ধরল 4 জন লোক। তাদের একজন মেয়রের 2 বগলের নিচে আটকে দিল দড়ির ফাঁস, টাইট করা হলো ওটা। উঁচু একটা গাছের ডাল থেকে ঘুরিয়ে আনা হলো দড়ির আরেক প্রান্ত। হায় আল্লাহ, ফিসফিস করলো সোহানা। কি করছে? নিচ থেকে জানতে চাইল রানা। যে লোক ইশারা দিয়েছিল তার হাতে উঠে এসেছে পিস্তল। দেরি না করেই গুলি করলো মেয়রের মাথায়। শহরের সবার সামনে নিতেই গেলেন মেয়র, মৃত। ভীষণ ভয়ে কেঁদে উঠল কয়েকটা বাচ্চা। গুঞ্জন তুলছে বেশিরভাগ লোক, নীরবে কাঁদছে মহিলারা। গুলি কিসের? জানতে চাইল রানা। ওরা মেয়রকে মেরে ফেলেছে, বলল সোহানা। বুলহর্নে বলে উঠল লোপেজ। কেউ যেন ওখান থেকে লাশ সরিয়ে না নেয়। 5 দিন পর আবার আসবো আমরা। যদি দেখি ওখান থেকে সরানো হয়েছে লাশ, তার বদলে অন্য 5 জন লোককে লটকে দেব। তোমাদের একজন সই না করলে তার বদলে 10 জন লোককে ঝুলিয়ে দেয়া হবে। তারপর আবারও অনুরোধ করব। কথাটা বুঝতে পেরেছ? রানাকে বলল সোহানা। পরিষ্কার।